আজকের যে ট্রেনিং বা লার্নিং সেশনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হবে। এটা গুরুত্ব বহন করে হচ্ছে মেইনলি আমরা সবাই তো জব হোল্ডার বা ওনার, এক কথা আমরা সবাই কর্মজীবী মানুষ। আজকের ট্রেনিং আমাদের মেইন লার্নিংটা হচ্ছে আমরা যে কাজগুলো করতেছি, করে থাকি বা করব, আসলে এই কাজগুলো করার ক্ষেত্রে নির্দিষ্ট একটা পথ অবলম্বন করা। কিভাবে ডকুমেন্টটা বানাবো, কিভাবে ডকুমেন্টটাকে কন্ট্রোল করবো, এটা আমরা কম বেশি কমনলি জানি, কিন্তু আসলে একটা এসওপি করব। এসওপিটা কি এটা অনেকেই জানে, কিন্তু এসওপিটাকে কিভাবে তৈরি করতে হবে। আমরা যেটা কমন কিছু জায়গাতে দেখি যে এসওপিটা করা আছে, কোথাও সেটাকে পলিসি নাম দিয়েছে। পলিসি এবং এসওপির ভিতরে একটা পার্থক্য আছে। পলিসিটা ম্যানেজমেন্টের ইন্টেনশন, ডিরেকশন; এসওপিটা বেসড অন পলিসি দ্য ডিটেলস, ইনফরমেশন এন্ড গাইডলাইন। সেই এসওপিটা আসলে করার জন্য কি কি এলিমেন্ট ম্যান্ডেটরি থাকতে হয়। একটা এসওপি অনেক সময় আমরা যদি করাইতে চাই, লাইক যেখানে আমি একজনকে বললাম, তিনি সিনিয়র জুনিয়র যে হোক, যে স্যার আমাদের অফিসে এই এসওপিটা করতে হবে, তাতে আপনার সাপোর্ট লাগবে, আপনি একটু করে দিবেন। তো ওই স্যাররা দেখা যায় যে অনেক সময় ভয় পায়, একটা এসওপি করবো, কি জিনিস। আসলে যে সিম্পল এবং সো মাস ইন্টারেস্টিং একটা ইস্যু। রহমান তুষার, ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে আছি। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং। আমরা বেসিক্যালি একটা কনসাল্টিং ফার্ম যারা যত থার্ড পার্টি স্ট্যান্ডার্ড আছে, ম্যানেজমেন্ট সিস্টেম, সোশ্যাল কমপ্লায়েন্স, এনভায়রনমেন্টাল, সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করে থাকি। আপনাদের মতো যারা অর্গানাইজেশনে আছেন তাদের ডেভেলপমেন্ট এবং আপনার অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আহ পড়বে পড়বে। আর পরিচিত মোহাম্মদ আরিফুর রহমান তুষার। আহ, সাউন্ডটা মিউট করে দিচ্ছি। আমি মোহাম্মদ আরিফুর রহমান তুষার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে আছি এমএসসিটি তে। আমি বেসিক্যালি হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম বা বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আমার কোর স্টাডিজ গুলো হচ্ছে আইএসও 9001, 14001, 45001 এর লিড অডিটর, এবং পাশাপাশি এমএসসিটি এবং বিএইচআরএম এর ট্রেনার হিসেবে কাজ করি। সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। ইনশাল্লাহ আজকেও আমরা এই আয়োজনে সবাই একসাথে থাকতে পারবো। আমি এখানে আপনাদের সাথে আজকে প্রশিক্ষক না, অ্যাজ এ কো লার্নার হিসেবে থাকতে চাই। ইনশাল্লাহ সবাই মিলে এই অল্প সময়টাতে খুব ভালো একটা লার্নিং করে নিতে পারবো। আহ, আজকের টপিকটা হচ্ছে এসওপি ডেভেলপমেন্ট ইন অর্গানাইজেশনাল কনটেক্সট। যদিও আমাদের সিও স্যার, এমডি মনিরুজ্জামান স্যার আমাদের ব্রিফিং অলরেডি করে দিছে আজকে ট্রেনিংটা কি নিয়ে। তো এই জন্য ওই পার্টটা আমি অত বেশি সময় দিচ্ছি না, স্যার অলরেডি এক্সপ্লেন করে দিয়েছে। আহ, আজকের আমাদের লার্নিং অবজেক্টিভ গুলো হচ্ছে আসলে এসওপিটা কি এবং এর গুরুত্ব কতটুকু, কিভাবে আমরা একটা ফরম্যাটে এসওপি ক্রিয়েট করবো, এবং ওই এসএপটাকে আমাদের অর্গানাইজেশনাল কনটেক্সটে, নট অনলি অ্যাজ এ ডকুমেন্ট আকারে করা, একটা অর্গানাইজেশনাল কনটেক্সটে আমার অর্গানাইজেশনটার সাথে যেন ওইটা অ্যালাইন হয়, এবং ওইটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন এবং এসওপি যে শুধু কাগজেই থাকবে না, আমার কাজে লাগবে, ওইটা আমরা কিভাবে করতে পারবো। স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে একটা একদম ব্ল্যাঙ্ক পেপার থেকে বা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট থেকে আমরা এসওপি ক্রিয়েট করতে পারবো, এবং রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আকারে একটা এসওপি আমরা দেখবো। আচ্ছা, প্রথমেই হচ্ছে হোয়াট ইজ এসওপি। এসওপি আসলে কি? একটা এসওপি হচ্ছে, যদি সহজ ভাষায় বলি, একটা ডকুমেন্ট দ্যাট প্রোভাইডস ডিটেল রিটেন ইনস্ট্রাকশন টু অ্যাচিভ ইউনিফর্মিটি অ্যান্ড পারফরমেন্স অফ এ স্পেসিফিক ফাংশন। এসওপি হচ্ছে এমন একটা লিখিত ডকুমেন্ট যা একটা অর্গানাইজেশনের, একটা প্রসেস বা একটা ডিপার্টমেন্টের একটা লিপিবদ্ধ ইনস্ট্রাকশনস, হ্যাঁ, ডিরেকশনস, যার মাধ্যমে ইউনিফর্মিটি, মানে ওই প্রসেসে বা ওই ডিপার্টমেন্টে যারা কাজ করতেছে তারা যেন সবাই একই সিস্টেমে, একই ভাবে কাজটা করতে পারে। দেখা গেছে যে
প্রত্যেকটা মানুষেরই কিন্তু ব্রেনের থিঙ্কিং একরকম, এক একজনের চিন্তা ভাবনা এক রকম, কারণ আমরা সবাই মানুষ। সেই ক্ষেত্রে কিন্তু আমার অর্গানাইজেশনে তো আমার একটা প্রসেস বা একটা নিয়ম নীতিমালা মেনে চলতে হবে। সে তাই যেন আমরা sorry, তাই যেন আমরা সকলে একটা সেম ইউনিফর্মিটি রেখে, ডিপার্টমেন্ট বা প্রসেসে সবাই একই ইউনিফর্মিটি রেখে কাজ করতে পারি, এজন্য হচ্ছে এসওপিটা করা। হ্যাঁ, একটা স্পেসিফিক ফাংশন হতে পারে, একটা স্পেসিফিক প্রসেস হতে পারে, একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট হতে পারে, অথবা একটা স্পেসিফিক অর্গানাইজেশন হতে পারে। যার মাধ্যমে কি হয়, এই এসওপিটা যখন আমাদের থাকে, এর মাধ্যমে কি হয়, আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি সেম স্টেপস ফলো করে। প্রত্যেকে একটার পর একটা যে আমরা স্ট্রাকচার ফলো করে কাজ করি, ওই স্ট্রাকচারটা মেনটেন করা হয়। ইমপ্রুভ এফিসিয়েন্সি, স্ট্রাকচারটা যখন মেনটেন করা হয় তখন কিন্তু আমরা একটা এফিসিয়েন্সি মেনটেন হয়। হ্যাঁ, যখন আমি একটা স্ট্রাকচার মেনটেন করে চলবো, আমার কিন্তু একটার পর একটা যখন স্টেপ গুলো আসবে কাজে, আমার কোথাও কোথাও মিস হবে না, কোথাও বারবার রিভাইজ করতে হবে না। সেই ক্ষেত্রে আমার এফিসিয়েন্সিটা অনেক বৃদ্ধি পায়। এনশিওর কমপ্লায়েন্স, যখন আমরা এসওপিটা করব, এসওপিটা অবভিয়াসলি আমরা এমন ভাবে করব যেন আমাদের কমপ্লায়েন্স বা ল যেগুলো আছে ওগুলোর সাথে অ্যালাইন হয়। অ্যালাইন করে যখন করবে এবং ওই এসওপি ফলো করে যখন আমার যত এমপ্লয়ি আছে বা ম্যানেজমেন্ট আছে তারা ওইটা ফলো করবে, অটোমেটিকলি আমার কমপ্লায়েন্সটা কিন্তু ইনশিওর হয়ে যায়। ঠিক আছে। আর আরেকটা কথা, প্রেজেন্টেশন বা ট্রেনিং নিয়ে কারো যদি কোনো কোয়ারিজ থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি টাইম। আমি যথাসাধ্য চেষ্টা করব সাথে সাথে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া। আহ, যদি আপনাদের পারমিশন থাকে তাহলে আমি সামনে আগাচ্ছি, এইখানে যদি প্রশ্ন থাকে কেউ করতে দেয়। পারপাস অফ এসওপি, এসওপি আসলে আমাদের কেন প্রয়োজন বা দরকারটা কি? হ্যাঁ, এনশিওর এফিসিয়েন্সি ওয়ার্ক রুটিন, যেটা আমি একটু আগেই বলতেছিলাম, যে আমার একটা অর্গানাইজেশন যদি সাস্টেইন করতে হয়, একটা অর্গানাইজেশন যদি ডেভেলপ করতে হয়, একটা অর্গানাইজেশনের যদি কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট প্রয়োজন হয়, কারণ আমার কম্পিটিশন আছে, আমার ধরনের অর্গানাইজেশন আরো অনেক আছে এই ওয়ার্ল্ডে, এই ডেভেলপিং ওয়ার্ল্ডে সাস্টেইন করার জন্য এফিসিয়েন্সি ইজ ম্যান্ডেটরি। এফিসিয়েন্সি না থাকলে আসলে আমি কম্পিটিশনে টিকে থাকতে পারবো না। সো আমি যখন একটা এসওপি মেনটেন করব, তখন আমার ওয়ার্ক এফিসিয়েন্সি অনেকটা অনেকটা না মানে প্রচুর ইনক্রিজ হবে। আসলে এফিসিয়েন্সি, একটা স্মুথনেস, কাজে যদি একটা স্মুথনেস না থাকে আসলে ওই অর্গানাইজেশন সাস্টেন করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ বারবার কাজে হিকাপস আসা, প্রসেসে বারবার ডিস্টারবেন্স আসা, সেই ক্ষেত্রে কিন্তু অর্গানাইজেশনের জন্য বড়। যখন আমরা একটা স্ট্রাকচার ফলো করে কাজ করব, আমার আউটপুট, সেটা আমার প্রোডাক্ট হতে পারে, আহ, সেটা আমার প্রসেস হতে পারে, সেটা আমার কাজের ধরন হতে পারে, ওইটা যখন আমি একটা স্ট্রাকচার মেনটেন করে, একটা নিয়ম নীতিমালা মেনটেন করে করব, তখন কিন্তু আমার ওই আউটপুটটা, আমার কাজের আউটপুট হোক আর আমার প্রোডাক্টের আউটপুট হোক, ওইটা কোয়ালিটিফুল হবে, ওইটার কোয়ালিটিটা এনশিওর করা যাবে। ক্রিয়েট ইউনিফর্মিটি অফ পারফরমেন্স, ইউনিফর্মিটি হচ্ছে সবার একই ধরনের কাজ করা। আমি যখন একটা এসওপি করতেছি একটা স্পেসিফিক ডিপার্টমেন্টে, ওই ডিপার্টমেন্টে একাধিক মানুষ থাকতে পারে। তখন যখন ওই ডিপার্টমেন্টের একটা কাজ করবে, তারা যদি এক একজন এমপ্লয়ি এক এক ভাবে কাজ করে, তাহলে কিন্তু আমার এফিসিয়েন্সিতে ডিস্টারবেন্স আসতেছে, এফিসিয়েন্সিতে ডিস্টারবেন্স আসবে, আমার প্রসেসে ব্যাঘাত ঘটবে, আমার ইভেনচুয়ালি বিজনেসে লস আসবে। সেই ক্ষেত্রে এসওপিটা হচ্ছে আমাদের একটা দিক নির্দেশনা, যে কারণে ওইটা ফলো করলে সবাই একই ভাবে কাজটা করে এবং পারফরমেন্সের একটা ইউনিফর্মিটি থাকে। ঠিক আছে। রিডিউস মিসকমিউনিকেশন অ্যান্ড কমপ্লায়েন্স ফেলিয়ার। দেখেন, যে কোনো অর্গানাইজেশন বা যে কোনো একটা এনভায়রনমেন্টই বলি, ওইখানে আহ, যেহেতু আমরা একটা দেশে আছি, ওইখানের কিছু ল থাকতে পারে, কিছু রুলস রেগুলেশন থাকতে পারে। আহ, যখন আমাদের মধ্যে কোনো ইউনিফর্মিটি না থাকে, আমাদের মধ্যে কোনো ডিরেকশনস না থাকে, এক একজন এক এক ভাবে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু মিসকমিউনিকেশনের সৃষ্টি হয়। হ্যাঁ, যখন মিসকমিউনিকেশনের সৃষ্টি হয় সেই ক্ষেত্রে
আমাদের অনেক সময় অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে। অ্যাজ এক্সাম্পল, যে আমি একটা অর্গানাইজেশনে আছি, আমার কমপ্লায়েন্স বা এইচআর অ্যাডমিন ডিপার্টমেন্ট আমার লিগ্যাল লাইসেন্স বা এই সমস্ত ডকুমেন্টেশন গুলো মেনটেন করতেছে প্রতি বছর, যেগুলো রিনিউ করতে হয় গভর্নমেন্ট অ্যাপ্রুভালের জন্য, বা আমার যেগুলো একদম লিগ্যাল ডকুমেন্টস। এখন এটার আমার কোনো ডিরেক্ট এসওপি নাই বা ডিরেক্ট কোনো প্রসিডিউর নাই যে আমি কিভাবে এটা প্রতি বছর আপডেট করব, আমার ডিরেকশনস কি হবে, হ্যাঁ, কোথা থেকে করতে হবে, আর এটার জন্য দায়িত্বরত কে আছে। ওই ডিপার্টমেন্টে একাধিক লোক থাকতে পারে, এটার জন্য দায়িত্বরত কে থাকবে। যদি এটা আমার এসওপি আকারে রিটেন না থাকে, দেখা গেছে যে আমার একটা সার্টিফিকেট বা আমার একটা লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে, ওইটা আমরা মেনটেন করি নেই বা ফলো করতে মনে নেই, তখন কিন্তু এই মিসকমিউনিকেশন বা আমার প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে একটা রিকোয়ারমেন্ট আসছে। আমি আরএনজির এক্সাম্পল দিচ্ছি, কজ এটা আমাদের, আমি মনে করি সবার, মানে অ্যাজ এ বাংলাদেশি সবার কাছেই একটু না একটু পরিচিত। তো যখন আমার একটা মিসকমিউনিকেশন হবে, আমার প্রোডাকশন বা আমার মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট থেকে একটা রিকোয়ারমেন্ট এসছে, যেটা এইচআর অ্যাডমিন কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট হ্যান্ডেল করবে, একটা সার্টিফিকেশন হতে পারে, তখন কিন্তু এসওপি থাকলে একটা ডিরেকশন থাকে যে এই ডিপার্টমেন্টকে কিভাবে কমিউনিকেট করবে, এই ডিপার্টমেন্ট ওই প্রসেসটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে। যখন আমাদের মধ্যে এই এসওপি বা লিখিত কোনো ডিরেকশনস না থাকে, তখন মিসকমিউনিকেশন হওয়াটাই স্বাভাবিক। আর মিসকমিউনিকেশন হলে দেখা গেল যে আমার যেটা বলতেছিলাম, প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে একটা মানে সার্টিফিকেশনের জন্য রিকোয়েজিশন এসছে, কিন্তু কিভাবে আসবে বা ভার্বালি হয়েছে ওইটা মিসিং হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির জন্য বড় ধরনের একটা লস হতে পারে বা কমপ্লায়েন্স ফেলিয়ার হতে পারে। তো এই জন্য আসলে আমাদের এসওপি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। বড় অর্গানাইজেশন ছোট অর্গানাইজেশন বলতে কিছু নাই, সবার জন্যই এসওপিটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো অনেক নিড আছে, আমি জাস্ট যেগুলো একদম ক্লিয়ার কাট এগুলো শেয়ার করলাম। এসওপির আসলে বেনিফিট বলতে গেলে 2 ঘন্টার মধ্যে বলে শেষ করা যাবে না। যদি এখানে কারো কোনো কোয়ারিজ না থাকে, তাহলে আমি নেক্সট স্টেপে আগাবো। বেসিক কোশ্চেন গুলোতে আমি হয়তো তাড়াতাড়ি যাচ্ছি, যেন আমরা এক্সাম্পল বা এসোফিকেশনে বেশি টাইম দিতে পারি। আচ্ছা, এসওপি কোথায় কোথায় ইউজ হতে পারে, আমরা কি কি কাজে বা কোন কোন প্রসেসে, কেন আমরা কোন স্থানে এসওপি ইউজ করব, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আমাদের কোথায় কোথায় প্রয়োজন হতে পারে। It can be applied across department tasks and industries. এসওপি যে কোনো প্রসেস, যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো একটা কাজ বা যে কোনো ইন্ডাস্ট্রির জন্য হতে পারে। ডিপার্টমেন্ট কিরকম, যেমন এইচআর ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সেলস, প্রোডাকশন, আইটি, যে কোনো আমাদের অর্গানাইজেশনও যে কোনো ডিপার্টমেন্টের জন্য এসওপি ক্রিয়েট করা যেতে পারে। টাস্ক, ওই ডিপার্টমেন্ট গুলোর যত কাজ আছে, ছোট ছোট প্রসেস গুলো আছে, স্টেপস গুলো আছে, ওই স্টেপস গুলোতে ওই স্টেপ গুলোর ডিরেকশনের জন্য আমাদের এসওপি ক্রিয়েট করা যাবে। যেমন এইচআর ডিপার্টমেন্টের জন্য হায়ারিং হতে পারে, ফাইন্যান্সের জন্য অনবোর্ডিং হতে পারে, ট্রেনিং হতে পারে, এইচআর এর জন্য প্রকিউরমেন্ট হতে পারে। আহ যে কোনো টাস্ক, মানে যতগুলো ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের যে কোনো টাস্ক বা কাজের জন্য আমাদের এসওপি ক্রিয়েট করা যেতে পারে। ইন্ডাস্ট্রিজ, ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, এডুকেশন, রিটেল, যে কোনো ইন্ডাস্ট্রির জন্য, যে কোনো প্রসেসের জন্য এসওপি ক্রিয়েট করা যাবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ডিপার্টমেন্ট, টাস্ক, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এসওপি কিরকম হবে। ইন্ডাস্ট্রিটার ক্ষেত্রে আসলে এসওপিটা হচ্ছে যে আমার টাস্ক হতে পারে যে হায়ারিং, কিন্তু ডিপার্টমেন্ট হতে পারে এইচআর, কিন্তু আমার একটা প্রোডাকশনের একটা লাইন, একটা আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রি করব, আমার প্রোডাকশন ফ্লোরে একটা লাইন আমি কিভাবে আমি একটা ফুড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দিলাম, সেই ক্ষেত্রে আমার কিভাবে আমি ওইটাকে ইমপ্লিমেন্ট করব, কিভাবে আমি আমার কনস্ট্রাকশন থেকে শুরু করে আমার অর্গানাইজেশনকে একটা কমপ্লায়েন্স মেনটেন একটা অর্গানাইজেশন হিসেবে গড়ে তুলবো, ওইটার ক্ষেত্রেও এসওপি ক্রিয়েট করা যেতে পারে। এখানে কারো কোনো প্রশ্ন না থাকলে আমি সামনের দিকে যাচ্ছি।
একটা এক্সাম্পল, যেমন আইটি ডিপার্টমেন্টের একটা এসওপি করা যেতে পারে, যেমন আপডেটিং সফটওয়্যার। আপনাদের যদি ইআরপি সিস্টেম থাকে অথবা আপনাদের ডিভাইসের অপারেটিং সিস্টেম হতে পারে, যদি আইটি ডিপার্টমেন্টের একটা প্রসেস হয় ওগুলো সফটওয়্যার আপডেট করা বা একটা কোম্পানির জন্য ল্যাপটপ বা ডেস্কটপ ইস্যু করা, সেই ক্ষেত্রে ওইটা কিভাবে করবে ওইটার জন্য একটা এসওপি ক্রিয়েট করা যেতে পারে। ডকুমেন্টেড ইনফরমেশন, ডকুমেন্টেড ইনফরমেশন হচ্ছে এটা এসওপি, বা আমরা যেহেতু আইএসওর সাথে অ্যালাইন করে এসওপি ক্রিয়েশনে দিকে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এই পার্টটা আসলে না বললেই না। এসওপি আসলে, যেহেতু আমরা প্রত্যেক অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো প্রসেস আছে, একটা অর্গানাইজেশন অনেক টাস্ক থাকে, সো ওই সবগুলো প্রসেস সবগুলো টাস্কের জন্য প্রচুর এসওপি প্রচুর ডকুমেন্ট হয়ে যেতে পারে। তো ওইগুলোকে আমরা কিভাবে মনিটর করব, মেনটেন করব, এটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করবো, এই সব কিছুর জন্য কন্ট্রোল অফ ডকুমেন্ট বা ডকুমেন্টেড ইনফরমেশনটা খুবই প্রয়োজন। তো ওইটার আমরা একটা এক্সাম্পল আকারে এটা নিচ্ছি, তারপর আমরা ইনশাল্লাহ এসওপি তে চলে যাব। আচ্ছা, এই জায়গায় এক্সাম্পল আকারে আমরা এক্স ওয়াই জেড কোম্পানি লিমিটেড নামে একটা অর্গানাইজেশন নিলাম। আমরা সাপোজ একটা এসওপি করব হচ্ছে ফর এমপ্লয়ি রিক্রুটমেন্ট অ্যান্ড অনবোর্ডিং, একটা এইচআর ডিপার্টমেন্টের একটা প্রসেস। হ্যাঁ, আমরা এই প্রসেস যে এমপ্লয়ি কিভাবে রিক্রুট করবো এবং অনবোর্ডে নিব, এটার জন্য একটা এসওপি ক্রিয়েট করব। ডকুমেন্টেড ইনফরমেশন কি কি থাকতে হয় আমি জাস্ট বেসিকটা দিচ্ছি, আপনি চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, ওটা নিয়ে আমরা কথা বলবো। আহ এসওপির একটা কোড, এই কোডের ক্ষেত্রেও কিন্তু আপনারা একটা এসওপি ইউজ করতে পারেন। ডকুমেন্টেড প্রসিডিউর ফর ডকুমেন্টেড ইনফরমেশন বা কন্ট্রোলিং ডকুমেন্ট যেটা বলি আমরা, আমরা অনেকে এগুলোর সাথে পরিচিত আছি। যেমন আমি আহ যদি সহজ ভাষায় বলি, আইএসওর ক্ষেত্রে আমি বিশেষ করে আমি যে অর্গানাইজেশন গুলোর কনসাল্টিং করি বা ডকুমেন্টেশন সাপোর্ট দিই, আহ, তাদের ক্ষেত্রে আমি একটা সহজ পদ্ধতি অবলম্বন করি যে আমার কোডটাকে আমি আমার যত ডকুমেন্ট আছে সবগুলোকে আমি একটা লেভেলিং সিস্টেমে নিয়ে আসি। যেমন আমার কোড ডকুমেন্ট যেগুলো আছে, কোয়ালিটি পলিসি হতে পারে, কোয়ালিটি ম্যানুয়াল হতে পারে, বা অর্গানাইজেশনাল প্রোফাইল হতে পারে, এগুলোকে আমি লেভেল ওয়ান এর ডকুমেন্ট আকারে রাখি। লেভেল টু এর ডকুমেন্ট হচ্ছে যত ইনস্ট্রাকশন আছে, এসওপি, ডিপার্টমেন্টাল প্রসেস, এগুলো সব আমি লেভেল টু এর ডকুমেন্ট আকারে রাখি। এবং ওই প্রসেস বা ওই এসওপির আন্ডারে যত আমার ফর্মস, ফরম্যাট, রেজিস্টার বা রিলেটেড ডকুমেন্টস আছে ওগুলোকে আমি নাম্বারিং করি লেভেল থ্রি তে। ওই হিসাবে আমি এসওপির একটা কোড ক্রিয়েট করেছি। দেখেন, এক্স ওয়াই জেড কোম্পানির জন্য যদি হয়, সেই ক্ষেত্রে আমি আমার কোম্পানির নামে শর্ট ফর্ম দিলাম এক্স ওয়াই জেড স্ল্যাশ, এটা এইচআর ডিপার্টমেন্টের, সো আমি এইচআর দিলাম। আপনি আপনার অর্গানাইজেশনের যখন ডকুমেন্টেড ইনফরমেশন বা কন্ট্রোলিং ডকুমেন্টের রেসিপি করবে, তখন আপনারা এটাকে আহ, নির্ধারণ করবেন যে কিভাবে আপনি আপনার অর্গানাইজেশনে অবশ্যই আচ্ছা, একজন একটু সরি, মাঝখান থেকে আমি কি করলাম। আমাদের আব্দুল হাকিম স্যার আছেন, উনি প্রেজেন্টেশনটা চেয়েছেন। অবশ্যই প্রেজেন্টেশন দেওয়া হবে, পাশাপাশি হচ্ছে আপনাদের জাস্ট ইনফরমেশনের জন্য বলা মাঝখান থেকেই, আমি আমাদের এই পুরো ট্রেনিংটাই রেকর্ড করা হচ্ছে। আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং এর একটা ইউটিউব চ্যানেল আছে যেটা মনির একাডেমি নামে পরিচিত। আহ, ওই চ্যানেলটাতে এই পুরা ট্রেনিং এর ভিডিওটা ওইখানে আপলোড করা থাকবে। আপনাদের যখন লাগবে, আপনি এসওপি করতে বসছেন, হঠাৎ করে কোনো জায়গায় জাস্ট একটু রিমাইন্ড করা দরকার, আপনি চাইলেই ওইখানে ঢুকে এটা দেখে নিতে পারবেন। পাশাপাশি আমরা আমাদের ইউটিউবের লিঙ্কটাও চ্যাট বক্সে দিয়ে দিব। সো প্রেজেন্টেশন তো পাবেনই, প্লাস হচ্ছে ভিডিওটাও পেয়ে যাবেন। এর সাথে রিলেটেড কোনো প্রয়োজন হলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওইখানে আমার সাথে যোগাযোগ করলে আপনারা সবকিছু পেয়ে যাবেন। জি, আচ্ছা, তাহলে আগাচ্ছি। ডকুমেন্টেড ইনফরমেশনে ছিল, সো আপনারা যখন ডকুমেন্টেড ইনফরমেশনের এসওপি করবেন বা আপনাদের অর্গানাইজেশনের ডকুমেন্টের কোডটা কিভাবে করবেন, এটা যখন আপনার ম্যানেজমেন্ট একসাথে বসে বা যে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে সে আপনাদের সবার থেকে ইনফরমেশন কালেক্ট করে সে যখন এই কোডিং সিস্টেমটা করবে, আপনারা আপনাদের মতো করে করতে পারেন। এটা হচ্ছে অর্গানাইজেশন নাম, ডিপার্টমেন্টের একটা কোড, অর্গানাইজেশন নামের একটা কোড। যেহেতু আমার এসওপি গুলো সব লেভেল টু এর ডকুমেন্ট আকারে রাখি, এই জন্য আমি স্ল্যাশ টু দিয়েছি। এরপরে আমার ওইটার সাথে রিলেটেড যত ডকুমেন্ট থাকবে
লেভেল 2 এর আমার এইচআর এর জন্য আরো অনেক পলিসি থাকতে পারে, সেই ক্ষেত্রে আমি পলিসি 1 2 3 4 এইভাবে নাম্বারিং করে থাকি। এই প্রসেসটার জন্য আপনি একটা এসওপি করবেন আপনার অর্গানাইজেশনে, সকলের সম্মতি নিয়ে যখন আপনারা এই কোড গুলো করবেন। সাপোজ আপনার অর্গানাইজেশন এক্স ওয়াই জেড না হলে অন্য কিছু হতে পারে, তালুকদার ইন্ডাস্ট্রিজ হতে পারে। সো আপনি অ- দেখা গেছে একজন টিএফএল লিখতেছে, একজন টিএ লিখতেছে, তালুকদার টিআই ইন্ডাস্ট্রিজ লিখতেছে। সো সবার সম্মতি নিয়ে একটা কোড আপনি জেনারেট করবেন। আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ একটা কোড জেনারেট করবেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের শর্ট ফর্ম আপনারা আপনাদের মতো করে কোনটায় আপনারা কমফোর্ট ফিল করেন বা কোনটা আপনি ওইটার উপর বেস করে আপনারা একটা টার্মস এন্ড ডেফিনেশন টাইপের একটা লিস্টিং করবেন। ইয়েস, সাইফুল ইসলাম স্যার প্লিজ। তুষার ভাই, থ্যাংক ইউ। বলছি যে ম্যাক্সিমাম অর্গানাইজেশনে আপনার এসওপির কন্ট্রোল কপি বা মাস্টার কপি যেটাই বলেন, সেটার মেইন কাস্টোডিয়ান হয়ে থাকে কোয়ালিটি ডিপার্টমেন্ট, আমি রাইট? যদি তাই হয়, তাহলে ধরেন এসওপির কোড, সে ফর এক্সাম্পল আপনি বলেছেন যে রিক্রুটমেন্ট এবং অনবোর্ডিং এর যে এসওপিটা, এটা এইচআর এর সাথে পুরোপুরি রিলেভেন্ট। তো এখানে যদি এই কোডটা সে এইচআর ইউজ না করে কিউ মেনশন করে, তাহলে কোনো অসুবিধা আছে? আচ্ছা, এটা যদি আপনারা ওইভাবে, এটা আসলে প্রপারলি আপনার অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে, কিন্তু আমি মনে করি এই এসওপিটা তো এইচআর ডিপার্টমেন্টের, তাই না? রাইট। এসওপি বা নাম্বারিং সবসময় আপনার করতে হবে যেন সবার জন্য রিলেভেন্ট হয়। হ্যাঁ, আপনি এসওপি করলে ডকুমেন্টেড ইনফরমেশন এসওপি করে তো আপনার এমপ্লয়িকে ট্রেন করাবেনই, তখন আপনি চাইলে এটা শেয়ার করে দিতে পারেন। কিন্তু আমার সাজেশন হচ্ছে যে এটা এইচআর ডিপার্টমেন্টের যেহেতু এসওপি, এইচআরটা থাকলে এটা সবার জন্য, নতুন রিক্রুট হলে যে আসবে এই এসওপিটা প্রয়োজন, তার জন্য বুঝতে ইজি হয় যেন। হ্যাঁ, কিউএমএস ডিপার্টমেন্ট বা কোয়ালিটি ডিপার্টমেন্টের আন্ডারে কন্ট্রোলিং এ থাকবে, সেই ক্ষেত্রে হতে পারে যে আপনার যে এই এসওপির লিস্টটা আছে, মাস্টার লিস্ট অফ ডকুমেন্ট যেটা আছে, সেটাকে আপনি কোয়ালিটি ডিপার্টমেন্টের আন্ডারে রাখেন। ওই লিস্টের মধ্যেই তো প্রত্যেকটা এসওপির কোড নাম সহ লিস্টেড থাকবে, তখন ওইটা দেখেই কিন্তু বের করতে পারবে যে কোনটা এইচআর এর বা কোনটা ইসের। এটা জাস্ট আমার ঠিক সাজেশন। আছে তুষার ভাই, থ্যাংক ইউ, গট মাই অ্যান্সার। আচ্ছা, একটু এখানে কথা আছে তুষার, আমি তোমার পারমিশন নেব। আমার কথা শোনা যাচ্ছে শরীফুল ইসলাম ভাই? হ্যাঁ, শোনা শিওর, যাচ্ছে। লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। এখানে মেন পয়েন্ট অফ ভিউ দিস কোয়েশ্চন যে আসলে কিউএ ডিপার্টমেন্ট কন্ট্রোল করে, শব্দটা ছিল কিন্তু কন্ট্রোল। সো ম্যানেজমেন্টের পক্ষ থেকে তারা করে সবাইকে দিচ্ছে। ভাই বলছিল যে ম্যাক্সিমাম অর্গানাইজেশন, আমরা যতটুকু দেখি বা জানি, অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট পার্টটা নিয়ে কাজ করে লার্নিং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ম্যাক্সিমাম, যেটাকে আমরা এইচআর এর আন্ডারে দেখি। অনেক জায়গাতে লার্নিং ডেভেলপমেন্ট পার্টটা থাকে না, ডিরেক্ট এইচআর ডিপার্টমেন্ট থাকে। এনারা হচ্ছে অর্গানাইজেশনের এই টাইপের ডেভেলপমেন্ট পার্টটা নিয়ে কাজ করে। তবে কিউএ ডিপার্টমেন্টের এই প্র্যাকটিসটা ম্যাক্সিমাম আছে হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল ট্রেড গুলাতে। ফার্মাসিউটিক্যাল যে অর্গানাইজেশন গুলো, সেখানে কিউএ ডিপার্টমেন্ট ডকুমেন্টেশনের পুরো পার্টটা নিয়ে কাজ করে। আমাদের অ্যান্সার হচ্ছে এক্সাক্ট যেটা অ্যান্সার শরীফুল ভাইকে দিয়ে সবাইকে বলছি, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সো এই ইম্পর্টেন্ট ইনফরমেশনের ক্ষেত্রে আপনাকে ডিপার্টমেন্টের যিনি টপ ম্যানেজমেন্টে আছেন, এমডিসিও যারাই থাক, এনারা রিপ্রেজেন্টেটিভ নির্ধারণ করবেন যে আসলে আমাদের এসওপি তৈরি করার যে জায়গাটা বা আদার্স এই টাইপের ডেভেলপমেন্টের পার্টটা কোন ডিপার্টমেন্ট করবে। সো সেটা কিউএ কে দিলে কিউএ করবে, এইচআর কে দিলে এইচআর করবে, প্রোডাকশন কে দিলে প্রোডাকশন করবে, অনেক জায়গায় বিজনেস ডেভেলপমেন্ট আছে। আমাদের লার্নিং এবং আমাদের প্র্যাকটিক্যাল জায়গাতে যেতে হবে, টপ ম্যানেজমেন্টের পক্ষ থেকে যাদেরকে নির্ধারণ করবে তারাই এই কাজটা করবে। কিউএ হতে পারে সেটা বা আদার্স যে কেউ হোক। শরীফুল ভাই ক্লিয়ার? ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। আচ্ছা, ওকে, তুষার গো আহেড। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ডকুমেন্টের কোডের পরে আমরা এফেক্টিভ ডেট, আমরা ডকুমেন্টটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমার এসওপি। জি, জাহিদ ভাই। স্যার আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান জাহিদ বলছিলাম। জি এখানে জাহিদ ভাই আমাদের আগে বলেন। আমাদের আগে একটা স্যার একটা ইনফরমেশন দিয়েছিল যে অ্যাকচুয়ালি ডকুমেন্ট গুলো কি ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে।
বিষয়টা কিন্তু এরকম না। ডকুমেন্ট হ্যান্ডলিং এর জন্য যে অ্যাপয়েন্টেড থাকে তাকে বলা হয় এমআর। এমআর যে কোনো ডিপার্টমেন্টের হতে পারে, সেটা এইচআর এরও হতে পারে, কোয়ালিটিরও হতে পারে। এমআর সকল ডকুমেন্টেশনের জন্য লায়েবল, নির্দিষ্ট কোনো স্ট্যান্ডার্ড কিংবা নির্দিষ্ট কিছু অ্যাপয়েন্টের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাহিদ ভাই ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। ওকে। আচ্ছা, এরপরে আমরা যখন ডকুমেন্ট ক্রিয়েট করব, ওইটা আমার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, ওটা আমরা কবে থেকে ওই প্রসেসটা বা ওই এসওপিটা ফলো করব, ওই এফেক্টিভ ডেটটা আমরা এখানে দিয়েছি। এরপরে হচ্ছে আমার রিভিশন নাম্বার। একটা ডকুমেন্ট আমি ক্রিয়েট করলাম, এটা আমার ফার্স্ট রিভিশন। একটা ডকুমেন্ট বা একটা এসওপি কখনোই জাস্ট একটা কাগজের লিপি না, এটা একটা লিভিং ডকুমেন্ট। এসওপি একটা জীবিত ডকুমেন্ট, যেটা আমার কন্টিনিউয়াসলি এটাকে নার্সিং করতে হবে। একটা আপনার জীবিত গাছ থাকলে যেভাবে নার্সিং করবেন, ঠিক ওইভাবে একটা এসওপি কে কন্টিনিউয়াসলি ওইটাকে নার্সিং করতে হবে, ওইটাকে আহ, দেখতে হবে, ওইটাকে আপনার প্রসেস অনুযায়ী আপডেট করতে হবে, ইমপ্রুভ করতে হবে। যদি কোনো ইনপুট থাকে, কোনো ফলস পাওয়া যায়, বা কোনো প্রসেসে চেঞ্জ আসে, সো এসওপি কে একটা লিভিং ডকুমেন্ট আকারে মানতে হবে, এবং ওইভাবে ওইটাকে কন্টিনিউয়ালি ইমপ্রুভ, রিভাইজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যখন প্রত্যেকটা রিভাইজ করব, আমরা রিভিশন নাম্বার দিব, এবং আপডেটের আমার সিকোয়েন্সটা নোটেড রাখবো, যেন আমরা ট্রেসে আমাদের ট্রেসিবিলিটিটা থাকে, যে আমরা এসওপিটা আমাদের কোথা থেকে কি কি চেঞ্জেস আসছে, বা কি আগে করতাম এখন কি করতেছি, এরকম। এছাড়াও আরো অনেক কিছু অ্যাড করা যায়। অনেক অর্গানাইজেশনে দেখবেন যে আপনার ক্রিয়েটেড ডেট, এফেক্টিভ ডেট, অথরাইজড কবে হয়েছে ওইটার ডেট, এরকম অনেক কিছু থাকে। আমি জাস্ট কোর যেগুলো না হলেই না, একদম ম্যান্ডেটরি যেগুলো দিতে হবে এগুলো, এর বাইরে আপনারা আপনাদের মতো করে আরো যদি ডেট বা আরো পেজ নাম্বার, তারপরে হচ্ছে আপনার অথরাইজ কবে হয়েছে ওইটার ডেট, ক্রিয়েশনের ডেট, এগুলো দিলে দিতে পারেন। আমি জাস্ট এক্সাম্পল আকারে একটা টেবিল সাজিয়েছি, যেটা আমাদের এসওপির হেডিং এ থাকবে। আহ জাস্ট এভাবে করে আমি সাজালাম, আপনারা আপনাদের মতো করে বা আপনাদের লেটার হেড প্যাডে বা আপনাদের যদি নির্দিষ্ট কোনো ফরম্যাট থাকে, ওইভাবে ওইটাকে সাজিয়ে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা চলে আসি এসওপির একটা ফরম্যাটের ওভারভিউতে। আমাদের একটা এসওপি স্ট্যান্ডার্ড কি কি সেকশন থাকবে, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম: ডকুমেন্টেড ইনফরমেশন, ডকুমেন্টের টাইটেল, ডকুমেন্টের কোড, রিভিশন নাম্বার, এগুলো অ্যাপ্রুভাল অথরিটি, এগুলো। আচ্ছা, অবজেক্টিভস। এই অবজেক্টিভ সেকশনটাতে আমরা খুব ইজিলি ডিসক্রাইব করব যে আসলে আমার এই এসওপির উদ্দেশ্যটা কি। হ্যাঁ, আমি সাপোজ এইখানে যখন আমরা দেখলাম যে আমার এমপ্লয়ি রিক্রুটমেন্ট নিয়ে আমি একটা এসওপি লিখতেছি, তো সেই ক্ষেত্রে আমার অবজেক্টিভটা আমি এখানে উল্লেখ করব যে আমি আমার অর্গানাইজেশনের এই এসওপিটার উদ্দেশ্য হচ্ছে আমি কিভাবে ম্যান পাওয়ার রিক্রুট করব এবং অনবোর্ড করব, ওইটার প্রসেসটা উল্লেখ থাকবে। অবজেক্টিভ খুব সিম্পল ভাষায়, সিম্পল ওয়ার্ডে, যেন সকলের জন্য সহজলভ্য হয়, ওইভাবে আমার মেইন উদ্দেশ্যটা এখানে তুলে ধরতে হবে। এরপরে থাকবে আমাদের স্কোপ, যে আমার এই যে এসওপিটা আছে, এটা কোন প্রসেস বা কোন ডিপার্টমেন্টের কতটুকু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ওইটাকে এখানে উল্লেখ করে দিতে হবে। আমরা যখন প্র্যাকটিক্যাল একটা এসওপি দেখবো, তখন এটা নিয়ে আরো আলোচনা করব। কিন্তু এই প্রত্যেকটা পার্ট নিয়ে, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন। আচ্ছা, এরপরে আছে কি আমাদের রেসপন্সিবল পার্সন অ্যান্ড ডিপার্টমেন্টস। এই যে আমি এসওপিটা করতেছি রিক্রুটমেন্টে, এইচআর ডিপার্টমেন্ট, এই এসওপিটার জন্য রেসপন্সিবল পার্সন কে কে হবে, কারা এই এসওপির দায়িত্বে থাকবে, এই এসওপির কোন প্রসেসের জন্য কে রেসপন্সিবল থাকবে, ওইটা ডিফাইন থাকতে হবে। কেন থাকতে হবে? আমাদের এসওপিটা করার উদ্দেশ্যই যেন ইউনিফর্মিটি থাকে, প্রত্যেকের কাজ প্রত্যেকে বুঝে পায় এবং ওইটাকে ফলো করতে পারে। সেই ক্ষেত্রে আমার এই রোলস রেসপন্সিবিলিটি পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা এখানে একটা লিস্ট আকারে করব যে এই এসওপির এই এই পার্টে এই এই রেসপন্সিবল পার্সন
এই কাজ করবে, তার ডেজিগনেশন ফর্ম। ওইটা আমরা যখন এসওপি করব ইনশাল্লাহ, আমরা এরপরেই প্র্যাকটিক্যাল একটা এসওপি দেখবো, তখন আহ, এই পার্টটা নিয়ে আরো আলোচনা করা যাবে। এরপর আমাদের রয়েছে ফ্লো চার্ট। আচ্ছা, অনেকেই বলতে পারে যে এসওপি তে ফ্লো চার্ট তো আলাদা একটা ডকুমেন্ট। হ্যাঁ, কিন্তু এসওপির মধ্যে থাকলে বেনিফিটটা হচ্ছে যে একটা ভিজুয়াল সামারি, একটা প্রসেস ফ্লো চার্ট কেন করা হয়, যেন এক নজরে আমার ফুল প্রসেসটা দেখা গেছে। নর্মালি আমরা অর্গানাইজেশন গুলোতে কি করি, যে প্রোডাকশন ফ্লো চার্ট এক এক নজরে জাস্ট বুঝে ফেলি যে আচ্ছা, কাটিং, সুইং, ফিনিশিং, আমার অর্গানাইজেশনের কাজের প্রসেসটা কি। ঠিক ওই একই ভাবে আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের যখন আমার এসওপির মধ্যে তার ফ্লো চার্টটা থাকবে, যে এই ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের কাজ হচ্ছে এই একটা চার্ট আকারে থাকে, তখন কিন্তু এটা ভিজুয়ালি অনেক ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের প্রথমে থাকতেছে ডকুমেন্টেড ইনফরমেশন, আমার ডকুমেন্টের কোডটা। এরপরে থাকতেছে অবজেক্টিভস, সরি, যে আমি কোন উদ্দেশ্যে এসওপিটা করতেছি, আমার এই এসওপিটা করার আসল কারণটা কি, আমার কি কারণে আমি এসওপি করতেছি, ওইটা আমি উল্লেখ করবো অবজেক্টিভসে। এরপরে আসতেছে হচ্ছে আমাদের স্কোপ, এই এসওপিটা আমার কোন কাজের মধ্যে সীমাবদ্ধ, কতটুকু কাজের জন্য বা কোন এরিয়ার মধ্যে আমার এই এসওপিটা কাজে আসবে, বা কোন এরিয়াটুকু কন্ট্রোল করতে আমি এই এসওপি কে ফলো করব। আচ্ছা, এরপরে হচ্ছে ওই এরিয়াতে ওই কাজটার জন্য রেসপন্সিবল পার্সন কে কে হবে, ওইটা আমরা উল্লেখ করবো। এরপরে যাব যে আমার ওভারঅল প্রসেসটা একটা এক নজরে ভিজুয়াল ডায়াগ্রাম, প্রসেস ফ্লোচার্ট। এরপরে চলে যাব আমরা ডিটেইল প্রসিডিউর। তখন আমরা জাস্ট পয়েন্ট আকারে আমাদের টোটাল ওই প্রসেসটার স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস আমরা আহ, লিপিবদ্ধ করবো ওয়ান বাই। কিন্তু সবকিছুই এসওপি তে হতে হবে ইজি টু আন্ডারস্ট্যান্ড ওয়ার্ড, সহজ ভাষায় যেন সবাই বুঝতে পারে। যদি আমার কঠিন ওয়ার্ড হয় সবার জন্য, কিন্তু এটা আন্ডারস্ট্যান্ডেবল হবে না। আচ্ছা, এগুলো নিয়ে সামনে আরো কথা আছে। তো জাস্ট এরপরে আমাদের ফ্লো চার্টের পরেই আমাদের স্টেপটা হচ্ছে ডিটেল প্রসিডিউর। আমার অ্যাকচুয়াল যে প্রসেস গুলো আছে বা আহ, যেটা নিয়ে আমি এসওপিটা ক্রিয়েট করতেছি, ওইটাকে ওয়ান বাই ওয়ান লিস্টিং করা, আমার প্রসেসটা কি হবে, কিসের পরে কি আসবে, কোনটা কিভাবে করা যাবে, ডিরেক্ট এক কথায় ইনস্ট্রাকশন গুলো এখানে তুলে ধরা। এরপরে আমার গ্লোসারি অফ টার্মস। এখন আমি ওই যখন আমার ডিটেল প্রসিডিউর লিখতেছি, তখন আমার অনেক ওয়ার্ড যেটা অর্গানাইজেশন স্পেসিফিক হতে পারে, যেমন আমি এক্স ওয়াই জেড দিয়ে আমার অর্গানাইজেশনকে মিন করছি, অথবা আমি একটা এসটিআর দিয়ে আমি স্টোরকে মিন করছি, আমার অর্গানাইজেশন ইন্টারনাল আমি না নেমিং কিছু আছে। তো ওইটা কিন্তু সবার জন্য, অর্গানাইজেশনে যারা আছে তারা জানে। কিন্তু আপনি একটা নতুন এইচআর এ লোক নিলেন, সে এসে দেখলো যে তার কাজটা কি সেটা জানার জন্য সে দেখা গেছে যে এই এসওপিটা রিড করতেছে, তার জন্যই তো এটা ইনস্ট্রাকশন। তো সে এসে যদি আপনার টার্মস এন্ড ডেফিনেশনই না থাকে, তার কিন্তু বুঝতে কষ্ট হবে যে আসলে এই ওয়ার্ডটা দ্বারা আপনি কি মিন করছেন, এই ওয়ার্ডটার আসল অর্থ কি। এসওপিটা করার মেইন উদ্দেশ্যই কিন্তু হচ্ছে ইউনিফর্মিটি, ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেন আমার কাজের ফ্লুইডিটি মেনটেন হয়। এখন আমি এসওপিতে এমন একটা ছোট্ট ওয়ার্ড দিয়ে রাখলাম যেটার জন্য এই নিউলি রিক্রুট যে আছে, সেও বারবার এসে আমাকে ডিস্টার্ব করতেছে, আমার কাজে ব্যাঘাত হচ্ছে, বা সেও যে এইটা ফলো করে তার কাজটা করবে সেও পারতেছে না, সেও বুঝতে ডিস্টারবেন্স ফিল করতেছে। সো এই জন্য আমার এসওপির পরেই আমার হচ্ছে ডিটেল প্রসিডিউরের পরে আমার কি আছে, টার্মস এন্ড ডেফিনেশন, ওই জায়গায় যদি আমার এক্সপ্লেন করার মতো কিছু থাকে ওগুলো আমি দিয়ে দিব। টেকনিক্যাল ওয়ার্ড থাকতে পারে, টেকনিক্যাল টার্মস থাকতে পারে, অর্গানাইজেশনাল টার্মস থাকতে পারে, ওইগুলো আমরা এখানে ব্রিফ করে দিব। জাস্ট কঠিন ভাবে কিছু না, জাস্ট হচ্ছে গ্লোসারি, আমার ওয়ার্ডটা কি আছে, ওইটার মিনিংটা কি আছে, একটা টেবিল আকারেও দিয়ে দেওয়া যেতে পারে। এরপরে ফর্মস এন্ড লেটার্স, এই এসওপির সাথে রিলেটেড যদি আমরা রিক্রুটমেন্ট করি, রিক্রুটমেন্টের এসওপি করি, সেক্ষেত্রে এটার সাথে রিলেটেড আমার কিছু ফর্মস, ফরম্যাট, রেজিস্টার লেটার থাকতে পারে। যেমন রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার, বা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম হতে পারে, আপনি যে রিক্রুটমেন্টের জন্য যে অ্যানাউন্সমেন্টটা করছেন ওইটার একটা লেটার থাকতে পারে।
এরকম এই এসওপি ফলো করার জন্য কি কি ফর্মস ফরম্যাট রেজিস্টার আমরা মেনটেন করব বা এটার সাথে রিলেটেড ডকুমেন্ট যা আছে ওইগুলো আমরা এখানে নেম এবং ওইটারও কোড সহ আমরা এখানে মেনশন করি। এরপরে অ্যাটাচমেন্ট এর সাথে অ্যাডিশনাল যদি কোনো ডকুমেন্ট থাকে, সাপোজ রিক্রুটমেন্টের জন্য আপনি আরো কি কি নিবেন বা এটার জন্য আপনার কোন ল ফলো করতেছি, ওই ল এর একটা রেফারেন্স দিয়ে দেওয়া যে আমি রিক্রুটমেন্টের জন্য আমি লেবার ল ফলো করে বা আমার গেজেট ফলো করে অমুক গেজেট ফলো করে আমি আহ, এই এসওপিটা করছি বা আমরা এই প্রসেসে এই ইনস্ট্রাকশন বা এটা ফলো করতেছি। এরকম রিলেটেড যত অ্যাটাচমেন্ট থাকবে ওইটাও আমরা এখানে উল্লেখ করে দিব। এক্ষেত্রে আহ ক্লিয়ারিটিটা অনেক ভালো হয়। হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট অফ ডকুমেন্ট এইখানে আহ, একটা খুব সুন্দর পার্ট যেটা আমরা প্রথমে ডকুমেন্টের কোডে করে আসছি, এটা চাইলে ওইটার সাথেও করা যায়। ডকুমেন্টেড ইনফরমেশনে যেখানে আমরা টেবিলটা করছি ওইটার সাথেও করা যায়, কিন্তু আমি জাস্ট ওই জায়গার সৌন্দর্যটা রক্ষা করার জন্য এটা নিচে দিয়ে দিচ্ছি। চাই অনেকে আছে দেখবেন উপরে করে, অনেকে আছে নিচে করে, এখানে কোনো রিস্ট্রিকশনস নাই, বাট এই পয়েন্টটা থাকা ম্যান্ডেটরি। যে আমার রিভিশন হিস্টোরি, আমার এই এসওপিটা আমি প্রথম কত তারিখে করেছি, প্রথম অ্যামেন্ডমেন্ট আমার কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে, ওইটার ক্রিয়েশনে কে ছিল, ওইটার এত তারিখ থেকে ওইটা আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করেছি, ভার্সন নাম্বার কত। এরপরে যখন আমি আপডেট করব প্রত্যেকটার সাথে আমি নিচে ওয়ান বাই ওয়ান অ্যাড করে দিয়ে আমার অ্যামেন্ডমেন্ট বা আমার ডকুমেন্টের কত নাম্বার রিভিশন প্রত্যেকটা লিস্টেড আকারে অ্যাড করে দিই। এরপরে আছে ডিস্ট্রিবিউশন অফ ডকুমেন্ট। আমরা ওই ডকুমেন্টটা, যেহেতু এটা আমার একটা স্পেসিফিক প্রসেসের জন্য, একটা স্পেসিফিক ডিপার্টমেন্টের একটা স্পেসিফিক প্রসেসের জন্য করা, সো এই ডকুমেন্টটার মালিক কে কে হবে, কার কার কাছে এটার কপি থাকবে, কে এটা পাওয়ার যোগ্য। এখন সাপোজ আমি প্রোডাকশন ফ্লোরের সুইং এর এসওপি করলাম, ওইটা আমার সুপারভাইজার লেভেলের হবে, কিন্তু আমি এইচআর রিক্রুটমেন্টের প্রসেসের এসওপি করে ওইটা তো আমি সুপারভাইজারকে দিতে পারবো না, তাই না? সো এই ডকুমেন্টটা ডিস্ট্রিবিউট কার কার কাছে হবে, ওই ডিস্ট্রিবিউশনের একটা লিস্ট, যে এইটা আহ, এই ডকুমেন্টটা কার কার কাছে থাকবে, কে এটা মডিফাই করতে পারবে, কে এটাকে ফলো করবে, ওইটার ডিস্ট্রিবিউশন কার কার কাছে এটা যাবে, ওইটার একটা লিস্ট আমরা এসওপি তে তুলে ধরবো। এরপরে লাস্ট থাকবে হচ্ছে অথরাইজেশন পার্ট। হ্যাঁ, কে এটাকে প্রিপেয়ার করেছে, কে এটাকে রিভিউ করেছে। দেখা গেল এমআর এসওপিটা ক্রিয়েট করেছে, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ এসওপিটা ক্রিয়েট করেছে, কিন্তু এটা এইচআর ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে এইচআর ডিপার্টমেন্টের যে হেড আছে তার কাছ থেকে এটা রিভিউ করিয়ে নেওয়া, যে দেখেন আপনার প্রসেসের সাথে সব অ্যালাইন হয়েছে কিনা। অ্যালাইন করার পরে ওইটাকে টপ ম্যানেজমেন্টের দ্বারা বা এই প্রসেসের জন্য যে অথরিটি আছে তার থেকে অ্যাপ্রুভ করিয়ে নেওয়া। একটা ডিপার্টমেন্টের প্রসেস অবভিয়াসলি টপ ম্যানেজমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভ হবে। আবার একটা ডিপার্টমেন্টের একটা প্রসেসের এসওপি, এটার জন্য তো আসলে টপ ম্যানেজমেন্টের কাছে যাওয়া যাবে না। সেই ক্ষেত্রে ওই ডিপার্টমেন্টের যে হেড আছে, ওই ডিপার্টমেন্টের যে রিসপন্সিবল পার্সন আছে, তার অথরাইজেশন নিতে হবে। তো আমাদের আরেকবার আমরা সবগুলো ফলো করি। আমাদের কি কি আছে, ডকুমেন্টেড ইনফরমেশন আছে, ডকুমেন্টের কোড আছে। আমার একটা স্ট্যান্ডার্ড এসওপি যদি আমরা করি, আমি টপ টু বটম কি কি পার্ট থাকবে ওইটা আমার ডকুমেন্টেড ইনফরমেশন আছে। এরপরে আছে আমার অবজেক্টিভ, যে আমি কোন কাজে কোন উদ্দেশ্যে এই এসওপিটা করতেছি, ওইটা ডিসক্রাইব করা থাকবে। এরপরে আমার স্কোপ, কতটুকু কাজের মধ্যে আমার এই এসওপিটা সীমাবদ্ধ আছে, ওইটা আমরা এখানে ডিফাইন করব। এরপরে এই এসওপিটা মেনটেন করার দায়িত্ব কার কার, রেসপন্সিবল পার্সন কে কে আছে, এই এসওপির যে প্রসেসটা আছে ওইটা কার কার দায়িত্ব আছে, ওইটা আমরা এখানে এক্সপ্লেন করব। এরপর এই যে প্রসেসটা, ওইটাকে ভিজুয়ালি জাস্ট একটা এক নজরে দেখানোর জন্য একটা ফ্লো চার্ট অ্যাড করবো। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ ওই যে ফ্লো চার্টে যেই যে প্রসেস গুলো দিছি, ওই প্রসেসটার আসলে কাজ কি কি হবে ওয়ান বাই ওয়ান ডিটেইল আমরা লিখবো। স্টেপ বাই স্টেপ, স্পেসিফিক স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন টু ক্যারি আউট দ্য এসওপি বা ওই প্রসেসটাকে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে ফলো করব ওইটা লিখিত থাকা। এরপরে আছে কি আমাদের ওই এসওপি তে আমি যে প্রসেস গুলো লিখেছি, ওই প্রসেস গুলোর মধ্যে যদি আমার কোনো টেকনিক্যাল টার্মস থাকে বা অর্গানাইজেশনাল স্পেসিফিক কিছু টার্মস থাকে,
ওইটাকে এখানে ডেফিনিশন সহকারে উল্লেখ করা। এরপরে আমার ওই রিলেটেড যত ওই এসওপি ফলো করতে যত ফর্মস ফরম্যাট রেজিস্টার্স আছে ওগুলোর আপনি চাইলে রেফারেন্স নাম্বারও দিয়ে দিতে পারেন, অথবা ওইটার একটা ফরম্যাটের স্ক্রিনশট অথবা ফরম্যাটের যে টেবিলটা যেরকম হবে ওইটা ডিরেক্টলি এখানে উল্লেখ করে দেওয়া যেতে পারে। এরপরে এর সাথে যদি অ্যাটাচ কোনো ডকুমেন্ট থাকে ওইটা মেনশন করা, এবং আমার রিভিশন হিস্ট্রি, আমার অ্যামেন্ডমেন্ট, আমার টোটাল এই এসওপিটা কয়বার রিভাইজ হয়েছে, কত নম্বর রিভিশন আছে, ফুল একটা ভিজুয়াল এখানে তুলে ধরা। এরপরে ডিস্ট্রিবিউশন লিস্ট, এই ডকুমেন্টটা কার কার কাছে ডিস্ট্রিবিউট হবে, একটা অর্গানাইজেশন কোন কোন ডিপার্টমেন্টে কে কে এই এসওপিটা দায়িত্ব থাকবে ওইটা এখানে উল্লেখ করা। এবং সবার লাস্টে এই যে আমি ফুল এসওপিটা করলাম এইটার অথরাইজেশন পার্ট, এটা যে আসলে আমি মেনটেন করতে পারবো, ডিপার্টমেন্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবো, এটার পারমিশনটা এখানে না একটা। এখন আমি আমার মন করা এসওপি যা মনে চাইলো বানায় আমি ডিপার্টমেন্টে দিয়ে দিলাম, সবাই এটা ফলো করে এটা ফলো করে, তাহলে কিন্তু আমার টপ ম্যানেজমেন্ট বা আমার অর্গানাইজেশনের প্রসেসের সাথে ওটা কনফ্লিক্ট হইতে পারে। সেই ক্ষেত্রে আমার ওই এসওপিটাকে অবশ্যই টপ ম্যানেজমেন্ট বা রেসপন্সিবল পার্সন যে আছেন, অথরিটির যে পার্সন আছে তার থেকে এটা অ্যাপ্রুভ করে নিতে হবে যে না, দিস প্রসেস ইজ অ্যালাইন্ড উইথ আওয়ার অর্গানাইজেশন। এইখানে তো আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে শেয়ার করতে পারেন, তাহলে আমি নেক্সট স্টেপে যাব। স্যার ভাই, একটু অ্যাড করতে চাচ্ছি, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। আমি জাস্ট জাস্ট জানার জন্য প্রশ্ন করছি। আজকে আমার বলেছি যে আমি কো লার্নার হিসেবে আছি, আমি এখানে হ্যাঁ ট্রেনার হ্যাঁ, না, না প্লিজ। না, ডেফিনেটলি ডেফিনেটলি সেশনটা অনেক ইন্টারেক্টিভ হচ্ছে, ভালো লাগতেছে, আপনার প্রেজেন্টেশনটা অনেক ভালো। তো আমার কেন জানি মনে হচ্ছিল যে নাম্বার ওয়ানে যেটা ছিল ডকুমেন্টের যে টাইটেল পার্টটা, ওখানে ইস্যু ডেটটা এবং ইফেক্টিভ ডেটটা মনে হয় দরকার ছিল। মানে এটা কি না হলেও হবে নাকি আসলে দরকার আছে? এইখানে ওই আমি তো নিচে এখানে আসলে এটা নিজেদের উপর ডিপেন্ড করে অনেকটা। আমি দেখেন নিচে অ্যামেন্ডমেন্ট যেহেতু দিছি, হ্যাঁ, আমার অ্যামেন্ডমেন্টে কিন্তু আমার ফুল এই ডকুমেন্টের হিস্ট্রিটাই আমি পুরো উল্লেখ করছি। আমি জাস্ট উপরে যেন বেশি ক্লাটার না হয়, আমি সাপোজ ওইটা হেডার ফুটারে পুরাটা দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার দেখা গেছে মেইন ডকুমেন্টারি অর্ধেক হেডার ফুটারেই নিয়ে নিছে। আমি জাস্ট ওই জন্য আমি এইভাবে করতে পছন্দ করি। আপনি আচ্ছা আচ্ছা, বুঝতে দেখেন পারছি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। এটা আপনি দিতে পারেন, আমি জাস্ট নিচে দিয়ে দিয়েছি যে আমার রিভিশন হিস্ট্রি, কারণ ওইটা তো আমার অ্যাকচুয়াল মানে প্রতিটা ধাপে ধাপে কাজে লাগে না, এই জন্য ওটা নিচে দেওয়া। কিন্তু আমার এটা মানে কবে থেকে ইমপ্লিমেন্ট করা শুরু করছি ওইটা জাস্ট আমি রাখছি, যেন আমি দেখলেই বুঝতে পারি যে না, এই ডকুমেন্টটা ভ্যালিড আছে এখনো, বা এটাই আমি ফলো করবো, আমি পুরনো কোনোটা অবসলিট কোনোটা ফলো করতেছি না। এই জন্য হচ্ছে জাস্ট অ্যাপ্রুভেড ডেটটা রাখা। আপনি এটার হিস্ট্রি দেখতে চাইলে আমার নিচে তো হিস্ট্রি টোটালটা দেওয়াই আছে অ্যামেন্ডমেন্টে। হ্যাঁ শিওর, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমার এসওপিটা যে আমি ক্রিয়েট করব এই স্টেপ বাই স্টেপ, কিন্তু এটা আমি কিভাবে করব এই পার্টটা নিয়ে আমরা এখন আলোচনা করব। যে ক্রিয়েটিং অ্যান এসওপি ইনভলভস সিস্টেমেটিক প্ল্যানিং অ্যান্ড কোলাবোরেশন টু এনশিওর অ্যালাইনমেন্ট উইথ অ্যাকচুয়াল অপারেশন অ্যান্ড স্ট্যান্ডার্ড। এইখানে আসলে দু একটা কথা না বললেই না। আমাদের বাংলাদেশের যত অর্গানাইজেশন আছে আলহামদুলিল্লাহ এমএসসিটির বদৌলতে বলবো, এমএসসিটির কাছে আমি কৃতজ্ঞ যে আমি এরকম একটা অপরচুনিটি পেয়েছি অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করার। আমি অনেক অর্গানাইজেশন দেখেছি, অনেক অর্গানাইজেশনে যাওয়ার সুযোগ হয়েছে, তাদের এই ডকুমেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, অনেক অর্গানাইজেশনের এসওপি দেখার সুযোগ হয়েছে। আহ তাই হয়তো আজকে আপনাদের সামনে এই ছোট মানুষ হয়েও কিছু কথা বলার সুযোগ পেয়েছি। আহ যেটা আসলে বলার সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা কালচারই আছে, কপি পেস্ট, কপি পেস্ট কালচার। এটা হচ্ছে এসওপি আরেক ফ্যাক্টরি থেকে নিয়ে ওইটাকে জাস্ট নাম দাম চেঞ্জ করে আমার মতো করে করে ফেলা। সেই ক্ষেত্রে ইস্যুটা হয় কি, একটা সেম প্রসেসের সেম অর্গানাইজেশন, কিন্তু মাইন্ডসেট কিন্তু আলাদা, মাইন্ডসেট কিন্তু আলাদা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষকে তার নিজস্ব চিন্তা ভাবনা করার এবিলিটি দিছে। তো মানুষগুলো তো সেম না, সেম প্রসেস হতে পারে, মানুষগুলো সেম না, তাদের একটু না একটু চেঞ্জেস থাকতে পারে। এই কাজটা এইভাবে না করে জাস্ট একটা প্রসেসের একটা স্টেপ হতে পারে যে আমি রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমি এইভাবে অ্যানাউন্সমেন্ট না করে আমি ওইভাবে করবো, কিন্তু তারা রিক্রুট করতেছে, প্রসেস ইজ সেম, বাট প্রসেসের অ্যাপ্রোচটা কিন্তু ডিফারেন্ট হতে পারে।
তো আমি যখন আরেকটা অর্গানাইজেশনের এসওপি কে কপি করতেছি, আমার সাথে কিন্তু ওইটা অ্যালাইন না হওয়ার পসিবিলিটি বেশি। সেক্ষেত্রে ওইটা যখন আমরা ইমপ্লিমেন্টেশন করতে যাই, অ্যাকচুয়ালি এসওপিটা ইমপ্লিমেন্টেশন করতে যাই আমার ডিপার্টমেন্টের সাথে, তখন কিন্তু ওইটা ম্যাচ করে না। দেখা গেছে যে এসওপি তে বলা আছে একভাবে, আমার এমপ্লয়িরা কাজ করতেছে আরেক ভাবে। তাহলে কিন্তু এসওপির বেনিফিটটাই আমরা পাচ্ছি না। এসওপির যে মেইন বেনিফিটটা ওইটাই কিন্তু আমরা আসলে গ্রহণ করতে পারতেছি না। তো এই জন্যই আজকে আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করা, যেন আমরা এসওপিটাকে আমাদের অর্গানাইজেশনের কনটেক্সটে নিজের মতো করে করতে পারি। হোক এসওপি 1 পেজের, আমার প্রয়োজন নাই 13, 14, 15, 20 পেজের এসওপি করার। আমার হোক 1 পেজের, কিন্তু এটা আমার অর্গানাইজেশনের, আমার প্রসেসের সাথে, আমার এমপ্লয়ির সাথে অ্যালাইন হোক, যেন আমার ওই এসওপিটার ইমপ্লিমেন্টেশন হয়ে আমি ওইটার বেনিফিটটা নিতে পারি, আমার কাজের মধ্যে ওই ইউনিফর্মিটিটা থাকে। ঠিক আছে? তাহলে স্টেপ বাই স্টেপ প্রসেসে আমরা কি আছি, প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে নিড আমাদের, মানে কি প্রয়োজন, এই ডিপার্টমেন্টের কাজ কি কি কাজ করা প্রয়োজন, আমার এইচআর ডিপার্টমেন্টের কাজ কি, আমাদের জব ডিসক্রিপশন থাকে প্রত্যেকটা অর্গানাইজেশন, তাই না? ওই জব ডিসক্রিপশনটা আমরা দেখলাম যে আসলে এই ডিপার্টমেন্টের যারা আছে তারা কি কি কাজ করতেছে। তাহলে আমার প্রথমে আইডেন্টিফাই নিড, আমার নিডটা কি, এই ডিপার্টমেন্টের জন্য কি কি প্রয়োজন ওইটাকে আইডেন্টিফাই করে, ওই জায়গায় কি কি প্রবলেমস আছে ওইটাকে আইডেন্টিফাই করে, এই ডিপার্টমেন্টের কি কি কমপ্লায়েন্স মেনটেন করতে হবে ওইটা আইডেন্টিফাই করে, তারপরে হচ্ছে আমরা এসওপি ক্রিয়েশনে যাব। এরপর আমরা কি করব, ডিফাইন অবজেক্টিভ এন্ড স্কোপ। আমাদের ক্লিয়ারলি, যেটা আমি আমাদের আগের পার্টে বলতেছিলাম, যে আমার যখন সেকেন্ড পার্টে আসবো, আমাদের হচ্ছে অবজেক্টিভ এবং স্কোপ বলা আছে, ওইটাকে আমাদের খুব ক্লিয়ারলি লিখে দিতে হবে যেন সবার জন্য সহজবোধ্য হয়। আমার এইচআর ডিপার্টমেন্টের, আমি যখন ডিপার্টমেন্টের একটা এসওপি করবো, আমার ডিপার্টমেন্টে কিন্তু একদম জিএম, এইচআর এর জিএম থেকে শুরু করে একদম জুনিয়র এক্সিকিউটিভ পর্যন্ত এমপ্লয়ি থাকতে পারে, কিন্তু এটা তো সবার জন্যই প্রযোজ্য, ওই এসওপিটা সবাই ফলো করবে। সেই ক্ষেত্রে আমার একজন জিএম যে টোন বা একজন জিএম যে ওয়ার্ড গুলো বুঝবে, এটা কিন্তু একজন জুনিয়র এক্সিকিউটিভ নাও বুঝতে পারে। সেই ক্ষেত্রে আমাকে এটাকে এমন ভাবে ডিফাইন করতে হবে অবজেক্টিভ এন্ড স্কোপটা, যেন ওই ডিপার্টমেন্টের টপ টু বটম সবাই এটা বুঝতে পারে এবং আমার ফুল প্রসেসটাকে কভার করে। স্কোপের ক্ষেত্রে যে আমার ফুল প্রসেসটাকে যেন কভার করে। ঠিক আছে? এরপরে কনসাল্ট স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার্স কারা? আমি রিক্রুটমেন্টের একটা এসওপি করতেছি, অথবা আমি মেনটেনেন্সের একটা এসওপি করতেছি। হ্যাঁ, এখন আমি অ্যাজ এ এমআর হিসেবে আমার রেসপন্সিবিলিটি হয়েছে যে এসওপিটা ক্রিয়েট করা। ঠিক আছে, কিন্তু আমি তো মেনটেনেন্সে কাজ করি না, আমি তো এইচআর এ কাজ করি না, আমি তো প্রোডাকশনে কাজ করি না। সো আমার ওই যে টিম আছে অর্গানাইজেশনে, আমি কিন্তু এমআর হিসেবে ম্যানেজমেন্টকে রিপ্রেজেন্ট করে তার সাথে যাওয়ার কিন্তু কনসাল্ট করার আমার অথরিটি আছে। সো আমি তার কাছে গিয়ে তার সাথে কনসাল্ট করতে হবে যে আচ্ছা, আমার মনে হচ্ছে আপনার প্রসেসটা এই, আমি তো এতটুকু, আপনি একটা ড্রাফট রেডি করে নিয়ে যান, যে আমি আপনার আমাদের প্রসেসের, আপনি যেহেতু অর্গানাইজেশন আছেন প্রসেস সম্পর্কে অবশ্যই একটু না একটু ধারণা আছে, আপনি একটা ড্রাফট রেডি করে নিয়ে যান, গিয়ে আহ, আপনার ওই ডিপার্টমেন্টের যে টপ আছে বা ওই ডিপার্টমেন্টে ডিরেক্ট প্রসেসে যারা কাজ করতেছে সবার সাথেই বসেন একবার একবার করে। এসওপিটা একদিনে তৈরি হয় না, এসওপি কখনোই একদিনে তৈরি হয় না, এসওপির জন্য সময় দিতে হয়। ওইটা রিভাইজ হবে, ওইটার কারেকশনস থাকবে, ওইটার প্রসেস ইমপ্রুভমেন্ট হইতে পারে, অনেক কিছু থাকবে, সবার সাথে সময় দিতে হবে, তখন গিয়ে হচ্ছে আপনার এসওপিটা অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেড হবে, এসওপিটা আপনার জন্য কাজে আসবে। সো আপনার ওই যে স্টেক হোল্ডার যারা আছে, আপনার ওই এসওপির জন্য স্টেক হোল্ডার যারা আছে, তাদের সাথে গিয়ে কনসাল্ট করতে হবে যে আপনার প্রসেস আমি এটা লিখেছি, এখানে আরো কি কি অ্যাড হবে, আরো কি কি ডিটেইল আছে। দেখা গেছে যে আমি স্টোরের একটা এসওপি করতেছি, আমার যে প্রোডাক্ট আছে, আমার স্টোরের যে প্রোডাক্ট গুলো আছে, ওইটার জন্য হিউমিডিটি বা টেম্পারেচার মেনটেনের একটা রিকোয়ারমেন্ট আছে। এখন আমি লিখলাম, কিন্তু আমি জানি না যে কত ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে, কি পরিমাণ হিউমিডিটিতে স্টোরে রাখতে হবে, বা ওইটা কতদিন রাখা যাবে। ঠিক আছে? ওইটা কোয়ারেন্টিনে যদি রাখতে হয়, ফার্মাসিউটিক্যালে কোয়ারেন্টিনে রাখে প্রোডাক্ট, র মেটেরিয়াল আনার পরে ওটাকে কোয়ারেন্টিনে রাখে।
তো এটা কোয়ারেন্টিনে কতদিনে থাকবে, আমি অ্যাজ এ এমআর আমি জানি কোয়ারেন্টিনে রাখে, আমি জানি যে স্টোরে টেম্পারেচার হিউমিডিটি মেনটেন করতে হয়, কিন্তু আমি জানি না কত ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে, কি পরিমাণ মানে কত পার্সেন্ট হিউমিডিটিতে রাখতে হবে, আমার কোয়ারেন্টিনে কত দিন রাখতে হবে। সেক্ষেত্রে আমি শুধু এসওপি করে গেলাম যে কোয়ারেন্টিনে রাখতে হবে, আহ টেম্পারেচার হিউমিডিটি কন্ট্রোল করে রাখতে হবে না। আমার ওই যে স্টোরের যে আহ, কি বলে এটাকে, স্টোরের যে রেসপন্সিবল পার্সন আছে তার কাছ থেকে কনসাল্ট করতে হবে যে আচ্ছা আমাদের তো করতে হয়, কোয়ারেন্টিনে রাখতে হয় র ম্যাটেরিয়ালটা, ওইটা আমি কত দিনের জন্য রাখবো। সে অবভিয়াসলি ওইটা বলতে পারবে, কারণ সে ওই প্রসেসটা নিয়েই কাজ করতেছে, তার কাজই এটা। তো তখন আমি ওইখানে উল্লেখ করতে পারবো যে না, আমার কোয়ারেন্টিনে এই 10 দিন বা 1 সপ্তাহ বা 15 দিন আমার কোয়ারেন্টিনে রাখতে হবে। তারপর আমার টেম্পারেচার হিউমিডিটির জন্য আমার মিনিমাম প্লাস মাইনাস একটা তো পয়েন্ট দেওয়া থাকে যে +-25°C। সো আমি ওইটা উল্লেখ করবো এসওপির মধ্যে। আমার হিউমিডিটি এত পার্সেন্টেজ থাকতে পারে, রিক্রুটমেন্টের ক্ষেত্রে হইতে পারে যে আমি পার্সোনাল ফাইলে এই রাখবো। আমি জানি যে পার্সোনাল ফাইল রাখতে হবে, কিন্তু এইচআরে যে রিক্রুট করতেছে সে কিন্তু বলতে পারবে যে আমার পার্সোনাল ফাইলে কি কি থাকে, বার্থ সার্টিফিকেট থাকে, এনআইডি থাকে, তার মেডিকেল সার্টিফিকেট থাকে, তার এডুকেশনাল সার্টিফিকেট থাকে, কি কি থাকে, ওভারঅল ডিটেলসটা আমি তার কাছ থেকে নিতে পারবো। এখন আমি যদি স্টেক হোল্ডারের সাথে কনসাল্টই না করি, তাহলে কিন্তু আমার প্রসেসটা আমার এসওপির সাথে অ্যালাইন হবে না। আমাদের এই আজকের টপিকের মেইন উদ্দেশ্যই কিন্তু এটা যে একটা এসওপি ক্রিয়েট করা আমার অর্গানাইজেশনের কনটেক্সটে, আমার অর্গানাইজেশনের কনটেক্সট অনুযায়ী কিভাবে আমি একটা এসওপি ক্রিয়েট করব। আচ্ছা, যখন আমার স্টেক হোল্ডার সাথে কনসাল্ট করা হয়ে গেল, এরপরে আমরা কি করবো, একটা ড্রাফট রেডি করবো, আবার একটা ড্রাফট রেডি করবো। ড্রাফট রেডি করে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরটা আইএসও যে আমরা ফরম্যাট দেখছি ওই ফরম্যাট অনুযায়ী একটা স্ট্রাকচার করলাম। স্ট্রাকচার করার পরে আমি এটার সাপোর্টিং এলিমেন্ট কি কি হইতে পারে এটার জন্য আমি আবার কনসাল্ট করলাম। আমার কিন্তু বারবার ওই ডিপার্টমেন্ট ওই প্রসেসের সাথে আপ ডাউন করতে হবে, বারবার তাদের কনসালটেশন যেতে হবে, আবার করতে হবে, আবার নিয়ে যেতে হবে। কেন? যে আমি তার কাছ থেকে জেনে আসলাম, জেনে এসে আমি একটা ড্রাফট করে আমি দিয়ে দিলাম, না, ওইটার সাথে তো সাপোর্টিং ডকুমেন্ট থাকতে পারে, অথবা ওইটা চেঞ্জেস আসতে পারে। সেই ক্ষেত্রে ওইটা আমি কতদিন পর রিভিউ করব, আমি ওইটা সাপোর্টিং ডকুমেন্টস কি কি আছে, ওইটার জন্য কোন ল ফলো করতে হবে, এগুলো কিন্তু আমি তৈরি করার পরে আবার তাদের কাছ থেকে কনসাল্ট করে ওইটাকে রিভাইজ করতে হবে। হ্যাঁ, ফ্লো চার্টটা ওদের কাছ থেকে, আমি তো জাস্ট প্রথমে তার কাছ থেকে কনসাল্ট করে তার প্রসেসটা নিয়ে আসছি, কিন্তু এরপর আমি ওইটার ফ্লো চার্ট বানাইলাম, ওইটার টার্মস এন্ড ডেফিনেশন দিলাম, ওইটার ফরম্যাট গুলো রেডি করলাম, নিয়ে কিন্তু তখন আবার তাদের কাছ থেকে কনসাল্ট করতে হবে। যখন তাদের ইনপুট বলবে যে না, দিস ইজ নাও ডুয়েবল, বা এটা এখন আমাদের মানার মতো হয়েছে বা আমাদের প্রসেসের সাথে অ্যালাইন হচ্ছে, তখন ওই ডিপার্টমেন্টের ওই টপ যে আছে অথরিটি, তার কাছে রিলেভেন্ট অথরিটি যে আছে তাকে রিভিউর জন্য দেওয়া, যে ক্লিয়ারিটি এবং অ্যাকুরেসি ঠিক আছে কিনা এটা জানার জন্য ওই আমার যে ফাইনাল ড্রাফটটা আছে ওইটা আমি ওই ডিপার্টমেন্টের যে হেড আছে তাকে ওইটা সাবমিট করলাম, সে এটাকে রিভিউ করে আমাদেরকে অথরিটি দিবে যে না, এটা এখন ওকে আছে, অ্যাপ্রুভেড পার্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমি জাস্ট এসওপি করে ফাইল ভর্তি করে রেখে দিলাম শুধু সেলফের উপরে, অডিট আসলো আর বের করে করে দেখাই না, তাহলে কিন্তু ওইটা আমাদের অর্গানাইজেশনের জন্য এসওপির যে বেনিফিটটা ওইটা নিয়ে আসতে পারবে না। আমাদের কাজ হচ্ছে এরপরে প্রোভাইড ট্রেনিং টু ইনশিওর প্রপার ইমপ্লিমেন্টেশন। এই যে আমি এসওপিটা ক্রিয়েট করলাম রিক্রুটমেন্টের জন্য, এখন রিক্রুটমেন্ট কারা কারা করতেছে আমাদের এসওপিতে কিন্তু উল্লেখ আছে যে এটার জন্য রেসপন্সিবল পার্সন কে কে আছে, বা এটা কার কার কাছে থাকবে। তো তাদের সবাইকে ওই যে আমি এসওপিটা ফাইনালাইজ করলাম ওইটাকে আহ ওইটা নিয়ে ট্রেন করা, তাদের সাথে ওইটা শেয়ার করা, তাদের ওই জিনিসটা আমার এসওপিতে আমি অ্যাপ্রুভ করছি, আমরা তাহলে এখন থেকে এটা এটা এইভাবে করব। ওই কাজটা ওই ডিপার্টমেন্টের টপ ম্যানেজমেন্ট সহ বা যে ওইটা ট্রেনিং করানোর জন্য আহ যোগ্য তাকে দিয়ে ওই এসওপির ইউজার যারা আছে তাদেরকে ট্রেন করা, তাদের ইনফর্ম করা, তখন গিয়ে হচ্ছে আমার এসওপিটা ইমপ্লিমেন্টেড হবে। এরপরে ওইটাকে মনিটরিং এ রাখতে হবে, রেগুলার মনিটরিং এ রাখতে হবে, ইন্টারনাল অডিট করতে হবে যে না আসলেই যে আমি এসওপি করলাম
এটা ভাইস ভার্সা, আমাদের যদি আইএসও থাকে বা আমাদের কোনো যদি নির্দিষ্ট সিস্টেম থাকে, ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা যে আমি বছরে একবার দুইবার তিনবার ইন্টারনাল অডিট করব, ইন্টারনাল অডিট করে ইন্টারনাল অডিটের জন্য যারা ইন্টারনাল অডিট টিম আছে ওইটাও ডিফাইন থাকবে। ওই টিম তখন হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, ওইটাকে মনিটর হয়েছে কিনা, এসওপিটা আসলেই আমার এমপ্লয়ি যারা আছে তারা মেনে চলতেছে কিনা, ওইটার এফেক্টিভনেস কতটুকু আছে, যেভাবে লেখা আছে এসওপি তে যে এই কাজটা এইভাবে করতে হবে ওইটা কি আসলেই পুরোপুরি ওইভাবে করতেছে না তার মর্জি মতো করতেছে, ওইটাকে মনিটরিং এ রাখতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ওই মনিটরিং এর থেকে যদি আমার কোনো ফল্ট আসে, যে এসওপি তে কোনো কারেকশন প্রয়োজন আসলেই, আহ, যারা রেগুলার এটা নিয়ে কাজ করে তারা কিন্তু জানে, মানে তারা করতে করতে কিন্তু তাদের মধ্যে একটা ফ্লুইডিটি চলে আসে। এখন আমি গত বছর এসওপি করছি, সাপোজ আমার অর্গানাইজেশনের জন্য আমি গত বছর এসওপি করছি, আমি ফেস টু ফেস ট্রেনিং করাবো, বা আগে যেটা আমাদের এইসব ট্রেনিং গুলো ফেস টু ফেস হতো। কোভিড আসার পর থেকে আমরা অনলাইনের প্রতি সবাই ঢুকেছি, বা এই ফ্রাইডেতে সবার জব থাকে, সবাই আসলে ফ্যামিলির টাইম থাকে, তো আমরা এই সন্ধ্যার সময় নিয়ে এসেছি। এখন আমার ফার্স্ট এসওপি তে বলা ছিল কি, যে উইকডে তে ট্রেনিং করাইতে হবে, বা ট্রেনিং এমন ডে টাইমে হইতে হবে। এখন সাপোজ পরিস্থিতি চেঞ্জ হয়েছে, প্রসেস চেঞ্জ হয়েছে, আমি কাজ করতে করতে আমি বুঝতে পারছি যে না আসলে মানুষ ফ্রি থাকে এই টাইমটাতে, বা মানুষের এই কাজ এই টাইমে কাজটা করতে সুবিধা হয়, উইকেন্ড হলে তারা সবাই প্রেজেন্ট থাকতে তার একদিন ছুটি নিতে হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এসওপিটায় চেঞ্জেস আনবো। আমার প্রসেসের ক্ষেত্রেও হইতে পারে যে মেনটেনেন্স করতেছে, সে মেনটেনেন্স করতে করতে দেখলো যে আমি যদি এই জিনিসটাকে প্রিভেন্টিভ মেনটেনেন্স আমি মাসে একবার না করে আমি সপ্তাহে একবার করলে আমার জন্য সুবিধা হয়, মেশিনের রান টাইম আরো ধরে রাখা যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমি যখন ইন্টারনাল অডিট করব ফাইন্ড আউট করতে পারবো যে না আসলেই সে এসওপি ফলো করতেছে না, কিন্তু সে যেটা করতেছে ওইটা আরো বেনিফিশিয়ারি, আমরা কিন্তু ওইটা আপডেট করতে পারবো। আমি আগেই বলেছি এসওপি হচ্ছে একটা লিভিং ডকুমেন্ট, এটাকে একটা জীবিত ডকুমেন্ট আকারে নিতে হবে, কন্টিনিউয়ালি এটাকে নার্সিং করতে হবে, মনিটরিং করতে হবে। সো আমার যদি ওইরকম কোনো চেঞ্জেস থাকে, আমি ওই রিভিশন নাম্বার দিয়ে ওইটাকে চেঞ্জ করে ইমপ্রুভ করব। এরপর ইমপ্রুভ যদি করি, কোনো যদি চেঞ্জেস আসে, অবভিয়াসলি ওটা টপ ম্যানেজমেন্ট বা রেসপন্সিবল পার্সন থেকে অথরিটি নিতে হবে। এক্সাম্পল, কাস্টমার কমপ্লেইন হ্যান্ডেলিং এর জন্য আমি একটা এসওপি ক্রিয়েট করলাম সাপোজ। এইটার ক্ষেত্রে আমি অবশ্যই কিউএ, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট, প্রোডাকশনের যারা আছে সবার থেকে টার্মস এন্ড ডেফিনেশন গুলো নিব, তাদের প্রসেস গুলো নিব, সবকিছু নিয়ে তারপর হচ্ছে কাস্টমার কমপ্লেন হ্যান্ডেল আমরা কিভাবে করব ওইটার একটা এসওপি করব। কিন্তু আমার কিন্তু ওই সবগুলা ডিপার্টমেন্টকে ইনভলভ করতে হবে, শুধু একটা ডিপার্টমেন্ট থেকে না, কিউএ না, কাস্টমার হ্যান্ডেলিং এর জন্য আমার কিউএ জড়িত থাকতে পারে, প্রোডাক্ট কোয়ালিটির জন্য জড়িত থাকতে পারে, কাস্টমার সার্ভিস আলাদা ডিপার্টমেন্ট থাকতে পারে, তাদের কনসালটেশন নিতে হবে, প্রোডাকশনের ডিপার্টমেন্টের কনসালটেশন নিতে হবে যে আসলে এটা কেন হইলো, ওইটার উপর বেস করে ওভারঅল তারপরে গিয়ে হচ্ছে আমি এসওপিটা করতে পারবো। এবং এসওপি ফাইনালাইজ হইলে আমার যদি কোনো আপডেটস থাকে তখন আমি আবার ওই অথরিটির অ্যাপ্রুভাল নিয়ে নিব। এখন এই যে এসওপি আমরা করলাম, এটাকে আমরা পিডিসিএ সাইকেলের সাথে কিভাবে add করব? পিডিসিএ সাইকেল আমরা সবাই জানি, এটা আমাদের দেশে বহুল প্রচলিত, যারা আইএসও নিয়ে কাজ করে তাদের পিডিসিএ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। প্ল্যান ডু চেক অ্যাক্ট, এটা খুবই সিম্পল একটা জিনিস, আবার খুবই কমপ্লিকেটেড একটা জিনিস। হ্যাঁ, যারা বুঝে এদের জন্য খুবই ইজি। যেমন এসওপির ক্ষেত্রে আমরা পিডিসিএ কিভাবে করব, আমার ডিফাইন করতে হবে, প্ল্যান করতে হবে যে আমি এই ডিপার্টমেন্টের এসওপি করব। প্ল্যানটা করে ওই ডিপার্টমেন্টের এসওপির জন্য আমার কি কি টাস্ক আছে, ওই ডিপার্টমেন্টের এসওপির আমার কি প্রসেস আছে, আমার উদ্দেশ্যটা কি, ওইটা আমি লেখার আগেই আমার প্ল্যান করতে হবে যে আমি একটা এই ডিপার্টমেন্টের এসওপি করব, আমার এই ডিপার্টমেন্টে এই এই প্রসেস থাকবে, আমার এই ডিপার্টমেন্টের এসওপিটা করার উদ্দেশ্য হচ্ছে যেন আমি রিক্রুটমেন্ট আরো স্মুথলি করতে পারি। ঠিক আছে, আমি এই রিক্রুটমেন্ট করতে গেলে আমার কি কি আরো রিস্ক থাকতে পারে, এই প্রসেসে করতে গেলে আরো কি কি রিস্ক থাকতে পারে, এই উদ্দেশ্য, এই সব কিছু আমার প্ল্যানিং এ থাকতে হবে। প্ল্যানিং এ থাকার পরে কি করতে হবে, আমার ডুতে যেতে হবে। ডু কি, ড্রাফট। আমার ওই যা আমি প্ল্যান করছি ওইটাকে আমি ড্রাফট করলাম, ড্রাফট করে ওইটাকে আমি
অ্যাপ্রুভ করলাম, এরপর আমি ট্রেন করলাম। এটা হচ্ছে আমার ফুল প্রসেসটা। ডু, প্ল্যানের পরে ডু, পিডি, চেক। আমার ওই যে যেটা বললাম একটু আগে, মনিটর করতে হবে। ওইটাকে মনিটর করে আমার ওইটা কি আসলেই ঠিক আছে কিনা, আমার ওইটা কি আসলেই ফলো হচ্ছে কিনা, ওইটা আসলে ইমপ্লিমেন্টেবল কিনা, ঠিক আছে, আমার ওইটা অডিট করে আমার কোনো ফাইন্ডিংস আছে কিনা, ওইটা কি আসলেই আমার এমপ্লয়ির ফল্ট না আমার এসওপির ফল্ট, এগুলো যাচাই বাছাই করা হচ্ছে আমার চেকের মধ্যে পড়ছে। অ্যাক্ট, রিভাইজ এসওপি, আমি ওই এসওপিটাকে ওই আমার যে চেক অনুযায়ী আমি কারেকশন করি, কারেকশন করে ওইটাকে আবার অ্যাপ্রুভ করা যায়। এইটা কন্টিনিউয়াল সাইকেল আমার ইমপ্রুভমেন্টের জন্য চলতে থাকতে হবে। পিডিসিএ, প্ল্যান ডু চেক অ্যাক্ট, হ্যাঁ। এসওপি যে যেটা আগেই বলতেছিলাম, এটা ওয়ান টাইম টাস্ক না, এসওপি একটা লিভিং ডকুমেন্ট, এটা কখনোই একবার করে ফেলে রাখা যাবে না, এসওপি কে কন্টিনিউয়ালি নার্সিং করতে হবে। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আচ্ছা, প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই এসওপিটাকে আমাদের আগের কথায় অনেকটা চলে আসছে, তারপরেও জাস্ট বলা, এটা হচ্ছে অ্যালাইন করবো কিভাবে আমার কোম্পানির সাথে। এটাকে অ্যালাইন করা, আমরা কিন্তু এসওপিটা করতেছি কোম্পানির সাথে অ্যালাইন করে, হ্যাঁ। আহ কোম্পানির সাথে অ্যালাইন করে এসওপিটা যখন করতেছি, ওইটাকে আমরা কিভাবে প্রপারলি অ্যালাইন করব, ওইটা হচ্ছে আমাদের এখনকার পার্ট। ম্যাপ এসওপিস টু অ্যাকচুয়াল ডিপার্টমেন্ট ওয়ার্ক ফ্লোস। আমার এসওপিটাকে অবশ্যই অ্যাকচুয়াল ওই ডিপার্টমেন্টের যে ওয়ার্ক ফ্লো আছে ওই ম্যাপ অনুসারে করতে হবে। ওই ডিপার্টমেন্ট আমি আমার মতো করে, মানে যেটা স্ট্যান্ডার্ড আছে, বা আমি এক জায়গায় একটা টেমপ্লেট পাইলাম, একটা ফরম্যাট পাইলাম এসওপির, আমি ওইটাই কাট পেস্ট করে করে ফেললাম, কিন্তু ওইটা কিন্তু আমার কোম্পানির সাথে অ্যালাইন হবে না। তো আমার ম্যাপটা, আমার এসওপির ফ্লোটা অবশ্যই আমার ওই ডিপার্টমেন্টের ওয়ার্ক ফ্লো যে আছে ওইটার সাথে অ্যালাইন করতে হবে। অ্যালাইন করে তারপরে হচ্ছে এসওপিটা ক্রিয়েট করতে হবে। ম্যাচ উইথ জব রেসপন্সিবিলিটি, আমার যে জব ডিসক্রিপশন আছে, আমার যে দায়িত্বরত পার্সন গুলো আছে তাদের যে জব রেসপন্সিবিলিটি আছে ওইটার সাথেও অ্যালাইন করে করতে হবে। এখন এসওপি রিক্রুটমেন্টে আমি এইচআর ডিপার্টমেন্টের মধ্যে, ডিপার্টমেন্টের এসওপির মধ্যে আমি রিক্রুটমেন্ট দিয়ে দিলাম, কিন্তু ওই এসওপি তে তো ডিপার্টমেন্টের সব প্রসেসের বলা আছে। এখন ওই ডিপার্টমেন্টের যে ওই প্রসেসটার জন্য কে রেসপন্সিবল ওইটা উল্লেখ করা নেই। যখন আমি ওই প্রসেসেরই করলাম, এসওপি করলাম, তখন গিয়ে ওইখানে আমি উল্লেখ করে দিলাম যে অমুকে করবে, কিন্তু আসলে কি তার জব রেসপন্সিবিলিটির মধ্যে এই রিক্রুটমেন্টের পার্টটা আছে, ওইটা আমার অ্যালাইন করতে হবে। তার জব ডিসক্রিপশন আগে দেখতে হবে, তার জব ডিসক্রিপশন দেখে তখন এসবের মধ্যে তাকে রেসপন্সিবল পার্সন হিসেবে অ্যালাইন করতে হবে। Ensure SOPs reflect how tasks are really done, not just theory. এখন যেটা হয় যে আমরা জানি রিক্রুটমেন্ট হয় কি, আমরা একটা পোস্ট, আচ্ছা আমরা ছিলাম হচ্ছে যে এসওপির যে ফ্লোটা আছে ওইটা, আচ্ছা ছিলাম কি, এনশিওর এসওপি রিফ্লেক্ট হাউ টাস্ক আর রিয়েলি ডান, নট জাস্ট থিওরি। আমরা থিওরিটিক্যালি জানি যে এই কাজটা এইভাবে করতে হয়, কিন্তু আসলেই কি আহ, আমার যে ওয়ার্ক ফ্লো আছে ওইটা এটা এনশিওর করতেছে কিনা। থিওরিটিক্যালি অনেক কিছুই হয়, কিন্তু থিওরি অনুযায়ী কিন্তু একটা অর্গানাইজেশন চলে না। অর্গানাইজেশনের ম্যান পাওয়ারের উপর প্রসেস ভ্যারি করে, অর্গানাইজেশন লোকেশনের উপর প্রসেস ভ্যারি করতে পারে। এখন থিওরিতে বলা আছে যে প্রোডাকশনের পরে শিপিং করতে হয় শিপে, থিওরিতে। বাট আমার যে প্রসেস আছে, আমার বা অর্গানাইজেশনের লোকেশন হচ্ছে চিটং থেকে অনেক দূরে, সেই দিনাজপুর পঞ্চগড়, ওইখান থেকে দেখা গেছে যে আমার এয়ার ট্রান্সপোর্ট ইজি, যদিও এটা অ্যাফোর্ডেবল হয়, এয়ার ট্রান্সপোর্ট ইজি, সেই ক্ষেত্রে তো আমি থিওরি ফলো করলে আমার হবে না। আমার ওইটাকেই ফলো করে তারপরে হচ্ছে এয়ার ট্রান্সপোর্টে যেতে হবে। এখন আমি থিওরি অনুযায়ী এসওপি করে দিলাম, কিন্তু আসলে আমরা ওইটা সহজলভ্য বলে ওইটা করতেছি, তাহলে কিন্তু আমার কোম্পানির সাথে ওইটা অ্যালাইন হবে না। আচ্ছা, এর মাঝখানে আহ একটা ওই সেম ধরনের ওয়ার্ড হয় না। এখন আমি একটা ঢাকার প্রচলিত একটা এসওপি নিয়ে আমি দিনাজপুরের ফ্যাক্টরি দিয়ে ওইখানে টাকা রিকোয়েস্ট করলাম, কিন্তু এই জায়গায় এই ওয়ার্ডটা কি মনে করছে ওইখানে ঠিক মতো বুঝতেছেই না, তাহলে কিন্তু এটা আমার এফেক্টিভ হবে না। সো
ক্লিয়ার এবং অ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, যেটা আমার অর্গানাইজেশনের এমপ্লয়ির সাথে যায়, যেটা আমার অর্গানাইজেশনের এমপ্লয়ির জন্য আন্ডারস্ট্যান্ডেবল। ইনভলভ দ্য টাস্ক ওনার, ওই কাজের জন্য যারা দায়িত্বরত আছে তাদেরকে এসওপি ক্রিয়েশনে ইনভলভ করা, তারাও যেন প্রসেসটা ক্লিয়ার করতে পারে এবং আমাকে ডিরেকশনসও দিবে, প্লাস তারাও শিখবে যে কিভাবে এসওপি করা যায়। নলেজ কখনো শেয়ার করলে কমে না। তো আমি যে করলাম, আমি আরেকজনকে এসওপি করা শিখিয়ে দিলাম, তার মানে এই না যে আমার চাকরি নট, ঠিক আছে। এই মেন্টালিটিও আছে আমাদের দেশে। জাস্ট হঠাৎ মনে পড়ে গেল, আহ, কিছু মনে না করি। বিষয় হচ্ছে যে আমি তাকে যখন ইনভলভ করব, সে কিন্তু আমাকেও এসওপি করতে হেল্প করতেছে এবং সেও জিনিসটা শিখে নিচ্ছে। তো নলেজ কখনো শেয়ার করলে ছোট হয় না। সবাই মিলেই যখন এই জিনিসটা নিয়ে অ্যাক্টিভ হব, আমার যার প্রসেসের জন্য আমি এসপি করতেছি তার জন্য বেনিফিশিয়ারি হবে, আবার আমি যে করতেছি আমার জন্য বেনিফিশিয়ারি হবে। যখন সে আমার এই এসওপি ক্রিয়েশনে ইনভলভ থাকবে, এসওপিটা ফাইনালাইজ হইলে তার জন্য কিন্তু বুঝতে ইজি হবে যে না, আমার এই কারণে এসওপি করা হয়েছে, এসওপিতে এই আছে। যখন আপনি ওই এসওপিটা ট্রেনিং করাবেন, তখন তাদের জন্য এটা বুঝতে সহজ হবে। এরপরে কি আছে? ইউজ কনসিস্টেন্ট ফরম্যাটিং। দেখেন, একটা অর্গানাইজেশনের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনার এইচআর যদি ম্যান পাওয়ার না দেয়, প্রোডাকশন চলবে না। প্রোডাকশন যদি মার্চেন্ডাইজারকে সাপোর্ট না দেয়, সেল হবে না। সেলস মার্কেটিং টিমের সাপোর্ট হবে না। প্রত্যেকটা ডিপার্টমেন্টই, একটা অর্গানাইজেশন কিন্তু একটা ডিপার্টমেন্ট দিয়ে চলে না। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে সাপোর্ট কোঅপারেশন করার মাধ্যমেই একটা অর্গানাইজেশন টিকে থাকে। তো আমি যখন, মানে, একজন এমআর এসওপি না করলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড যারা আছে তারা এসওপি করলো, কিন্তু দেখা গেল কি দিন শেষে যে ওই ডিপার্টমেন্টের এসওপি হয়েছে একরকম, প্রোডাকশনের এসওপি হয়েছে একরকম, এইচআর এর এসওপি হয়েছে আরেক রকম, মেনটেন্যান্স এর এসওপি হয়েছে আরেক রকম। কারোটা কেউ বুঝতেছে না সেই এসওপির যে মেইন উদ্দেশ্য, মিসকমিউনিকেশন না হওয়া, একটা কন্টিনিউইটি থাকা, একটা ডিরেকশন থাকা, একটা সিস্টেমেটিক ওয়েতে ডিপার্টমেন্ট গুলো রান করা, ওইটা কিন্তু আসলে আমাদের অ্যাচিভ হলো না। কারণ কি, এক ডিপার্টমেন্টের এসওপি আরেক ডিপার্টমেন্ট বুঝতেছেই না, বা ভাইস ভার্সা। আমার যদি কনসিস্টেন্ট ফরম্যাটিং না থাকে, তাহলে কিন্তু এই মিসকমিউনিকেশন গুলো হওয়ার চান্স থাকে। সেই জন্য কি করতে হবে, যে আমরা যখন একটা ফরম্যাট অ্যাপ্রুভ করাবো, তখন ওইটা সবার সাথে শেয়ার করা, এবং সবাই যেন ওই একই ফরম্যাট ইউজ করে এসওপি ক্রিয়েট করে। এসওপি বা ডকুমেন্ট যে কোনো ক্ষেত্রে কনসিস্টেন্সি খুবই ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি না থাকলে মিসকমিউনিকেশন হবেই, মিসকমিউনিকেশন হলে প্রসেসে ভুল হবেই, আপনার এফিসিয়েন্সি কমবেই, এফিসিয়েন্সি না থাকলে সাস্টেন করা ডিফিকাল্ট। সো দেখা গেছে, রুট কজ যদি আপনি একদম গোড়ায় যান, আপনার কনসিস্টেন্সি না থাকলে একটা অর্গানাইজেশন টিকিয়ে রাখা খুবই ডিফিকাল্ট। ভার্সন কন্ট্রোল ইজ এ মাস্ট। এখন আমরা, এসওপি তো আমাদের লিভিং ডকুমেন্ট, তাই না? তো একটা লিভিং ডকুমেন্টকে আমরা যখন কন্টিনিউয়ালি আপডেট করতেছি, মনিটর করতেছি, মেনটেন করতেছি, তখন কিন্তু এটা প্রিভিয়াস ভার্সন গুলো আমার কন্ট্রোলে রাখতে হবে। না হলে কি হবে, আমার একজন দেখা গেছে আগেরটা ফলো করতেছে, আমাদের প্রসেস চেঞ্জ হয়ে গেছে, নতুন একজন এসে নতুনটা ফলো করতেছে, সেই ইনকনসিস্টেন্সি। তো আমার ভার্সনের কন্ট্রোল মাস্ট, কোনটা লেটেস্ট ওইটা সবার সাথে শেয়ার করা মাস্ট। আমার কোনটা অবসলিট হয়ে গেছে ওইটাও সবার সাথে শেয়ার করা মাস্ট। সবাইকে নোটিফাই করা, ইনফর্ম করা যে আমাদের রেসিপিটা আপডেট হয়েছে, আমাদের ওইটা এখন অবসলিট, ওইটাকেও ওই নতুন রেসিপির মধ্যে কবে ওইটা অ্যাপ্রুভ হয়েছে, আগের কোনটা ছিল, রিভিশন নাম্বার 1 কত তারিখ অ্যাবসেন্ট হয়েছে, ওইটা আমরা উল্লেখ করে দিব, যেন যে এসওপিটা রিড করতেছে সে বুঝতে পারে যে না, দিস ইজ দ্য লেটেস্ট ওয়ান এন্ড প্রিভিয়াস ওইটা ছিল। এখন আপনি কাজের প্রেক্ষিতে আমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টই স্টোরিং করতে হয় মিনিমাম একটা নির্দিষ্ট টাইম। আপনার প্রসেস বা আপনার অর্গানাইজেশনের উপর ওইটা ভ্যারি করতে পারে, যে আমি 2 বছর 3 বছর রেখে দিলাম অবসলিট করার আগে বা ডিস্ট্রয় করার আগে। কারণ কি, আমার প্রিভিয়াস কোনো কিছু ফিউচারে এসে ইস্যু হতেই পারে, তখন কিন্তু আমার ওইটা দেখতে হইতে পারে যে আমি তখন এইভাবে করছি, এই কারণে আমার এই ফল্ট হয়েছে। কিন্তু আমার যদি ওই প্রিভিয়াস হিস্ট্রি না থাকে, আমি কিন্তু আসলে ফাইন্ড আউট করতে পারবো না, তখন কিন্তু ওইটা আমার জন্য বড় ধরনের ডিফিকাল্টি হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে? এর ডায়াগ্রাম ফ্লোচার্ট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং।
যেটা বলতেছিলাম যে এসওপি তে অনেকেই বলে যে এসওপি তে ফ্লোচার্ট কেন। আমি মনে করি এসওপি তে ফ্লোচার্ট থাকলে এসওপিটা ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়। একটা মানুষ সাইকোলজিক্যালি পড়ার থেকে, পড়াটা আসলে আমরা হিউম্যান স্ক্যান করি সবসময়। তো একটা জিনিস যখন ফ্লো চার্ট আকারে থাকে ওইটা আমাদের গ্র্যাব করতে, ভিজুয়াল গ্র্যাব করতে অনেক হেল্প করে। সো আমি ডিটেল প্রসিডিউর তো অবভিয়াসলি করবো, কিন্তু আমি যখন নতুন কেউ, আমি যখন জাস্ট ফার্স্ট এসে দেখলাম, আমি এজ এমপ্লয়ি জয়েন করলাম, আমি ফার্স্ট এসেই দেখলাম যে আমার প্রসেসটা এই, তারপরে হচ্ছে আমি ওই স্টেপ বাই স্টেপ করে গেলাম যে আমার জব ডিসক্রিপশন অনুযায়ী আমার কাজে। কিন্তু এট এ গ্ল্যান্স আমি যখন একটা ফ্লোচার্ট দেখবো তখন আমার কাছে ইন্টারনালি ক্লিয়ার হয়ে যাবে যে না, আমার ডিপার্টমেন্টের প্রসেস হচ্ছে এইটা। তখন আমি কাজ করতে করতে আস্তে আস্তে আমার এসওপিটা পুরোটা আয়ত্তে এসে যাবে। আমি ট্রেনিং জয়েন করব, ট্রেনিং এ থাকলে ওই এসওপির উপর যখন আমার ব্রিফ করা হবে তখন আস্তে আস্তে ওইটা আমার উপর চলে আসবে। এসওপি কেউই কখনো মুখস্থ রাখতে পারে না যদি ওইটার উপর সে কন্টিনিউয়াল নার্সিং না করে। ঠিক আছে, এটা হচ্ছে কিছু টিপস ফর এফেক্টিভ এসওপি। কমন মিস্টেকস টু অ্যাভয়েড, কি কি মিস্টেক হয়ে থাকে এসওপি করার ক্ষেত্রে? কপি পেস্টিং এসওপি উইদাউট কনটেক্সচুয়ালাইজিং, ওই যে যেটা বললাম অর্গানাইজেশনের কনটেক্সট না মেনেই আমি জাস্ট কপি পেস্ট করলাম আর একটা ফরম্যাট পাইছি, ওইটারে এনে জাস্ট কোম্পানির নাম দাম চেঞ্জ করে আমার এসওপি ক্রিয়েট করে ফেললাম। এটা করা যাবে না। টু মাচ টেকনিক্যাল জার্গন, টু মাচ টেকনিক্যাল জার্গন বলতে দেখা বললাম যে আমি এইচআর এর লোক, আমার কিছু টার্মস ডেফিনেশন থাকতেই পারে, কিন্তু আমি এত টেকনিক্যাল, বা আমি এটা মেনটেন্স দিয়ে উদাহরণ দিই, আমি মেনটেন্স এর লোক, আমি এসওপি করলাম। এখন আমি সব মেনটেনেন্স এর, একজন ইলেকট্রিশিয়ান বা যে একটা মেকানিক্যাল মেনটেনেন্সে আছে সে কিন্তু অনেক টেকনিক্যাল টার্মস জানবে, তার জন্য দিস ইজ নর্মাল। বাট ওইটা যখন অন্য কারোর সাথে শেয়ার করা হবে তার জন্য ওইটা নর্মাল নাও হইতে পারে। এমন ওয়ার্ডস ইউজ করতে হবে যেটা সিম্পলি সবাই বুঝে, এমন টেকনিক্যাল কিছু দেওয়া যাবে না যেটা সবার জন্য বোঝা যাবে না। ওই স্পেসিফিক প্রসেসের জন্য যখন এসওপি থাকবে তখন ওইটা লিখিত যাবে, কিন্তু এমন না যে জাস্ট টেকনিক্যাল ওয়ার্ড দিয়ে ভরায় রাখলাম, খুব স্মার্ট হইলো, কিন্তু আসলে ওই স্মার্টনেস কি আদৌ কাজে লাগবে না। অনেকে আছে যে নিজের আহ, কি বলে পারগতাটা দেখাইতে গিয়ে এরকম করে, এটা জাস্ট কাউকে মিন করা না, আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা। যে হি নোজ হি ইজ এ গুড এমপ্লয়ি, আন্ডারস্ট্যান্ডেবল, বাট সে এতটা টেকনিক্যাল জানে, সবাই তো এরকম টেকনিক্যাল না, কিন্তু সে টেকনিক্যালিটি দিয়ে এত ভরায় রাখছে একটা এসওপি যে অন্য কেউ বুঝতেছেই না। তো তারা হাল ছেড়ে দিছে, আই উইল নট ফলো দিস, এরা বুঝি না কিছু না, এটা কি ফলো করবে। তাহলে ওই সেই কন্টিনিউটি আর রইলো না, বা এসওপি কেউ ফলোই করতেছে না, ইমপ্লিমেন্টেশনই হইলো। টেকনিক্যাল ওয়ার্ডস দিয়ে ভরে রাখা যাবে না, যতটুকু না হইলেই না ওইটার আবার টার্মস এন্ড ডেফিনেশনসও দিয়ে দিতে হবে। অমিটিং রেসপন্সিবিলিটি, আহ এটা নিয়ে অনেক কথা হয়েছে এতক্ষণ। রেসপন্সিবিলিটি যার যেটা ওইটাই থাকতে হবে, একজনের সাথে আরেকজনেরটা অমিট করা যাবে না, মিক্স ম্যাচ করা যাবে না। ওই প্রসেসের, ওই কাজের জন্য ওই ডিপার্টমেন্টের যে রেসপন্সিবল ওইটা ওইখানে দিতে হবে। আমি কপি পেস্ট করলাম, এক জায়গায় লেখা সিনিয়র ম্যানেজার, কিন্তু আমার অর্গানাইজেশনে ওইটা শুধু ম্যানেজারই করতেছে বা ওইটা এক্সিকিউটিভ করতেছে। হ্যাঁ, তো আমি কপি পেস্ট করলাম, আমার কিন্তু ওইটা মিসম্যাচ হয়ে যাবে। সো এটা করা যাবে না। নট আপডেটিং আফটার অডিটস, ইন্টারনাল অডিট আমি করলাম, আমি ওইটা রেগুলারলি রিভিউ রিভাইজ করলাম, কিন্তু মানে আমি অডিট করলাম, ফাইন্ড আউট করলাম যে আমার এসওপি তে এই ল্যাকিংস আছে, বা আমার প্রসেস চেঞ্জ হয়েছে, এসওপিটা চেঞ্জ হয়নি, আমি ওইটা ফাইন্ড আউট করার পরে আপডেট করলাম না, আমি ওইভাবেই রেখে দিলাম, তাহলে কিন্তু আমার প্রসেস বা আমার অর্গানাইজেশনাল কনটেক্সটে ওইটা রইলো না। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোয়ারিজ বা প্রশ্ন আছে কিনা? তাইলে আমি একটা ছোট এসওপি ফরম্যাট দেখাবো, যেন আমরা কি টপ টু বটম যা করলাম ওইটার আমরা একটা এক্সাম্পল দেখবো। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন না থাকলে আমাকে পারমিশন দিলে আমি ওইটা দেখাতে পারছি। স্যার আপনি একটা এসওপি স্পেসিমেন দেখান প্লিজ। জি জি জি, ওইটা দেখানোর কথাই বলতেছি, মানে এর আগে যা বললাম এতক্ষণ ওইটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। জি। আচ্ছা, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে?
জি, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে আমি যা বলেছি ওইটারই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, খুব শর্টে। ঠিক আছে, আহ কি বলা আছে, আমরা এক্স ওয়াই জেড কোম্পানি লিমিটেড, আমি হেডার ফুটারে একটা দিয়ে দিলাম এক্স ওয়াই জেড কোম্পানি লিমিটেড, আর ডকুমেন্টের একটা টাইটেল দিলাম এসওপি ফর এমপ্লয়ি রিক্রুটমেন্ট অ্যান্ড অনবোর্ডিং। ঠিক আছে, আমি আমার অর্গানাইজেশনের যে ডকুমেন্টেড ইনফরমেশনের এসওপি অনুযায়ী এখানে কোডিং করলাম আমার এই ডকুমেন্টটা কবে থেকে এফেক্টিভ আছে এবং এটা রিভিশন নাম্বার কত। এটা আমি হেডার ফুটারে দিয়ে দিয়েছি যেন আমার প্রত্যেকটা প্রসেসে আমি যখনই করবো আমার ওইটা ভিজুয়ালে থাকে, আমি যেন বুঝতে পারি যে না এটা আমার এই এটা আমি করতেছি। আচ্ছা, প্রথমে আমাদের যেই এসওপির ফরম্যাটিং ছিল প্রেজেন্টেশনে ওই অনুযায়ী আমরা আগাচ্ছি। প্রথমে ডকুমেন্টেড ইনফরমেশন, এরপর আছে অবজেক্টিভস। অবজেক্টিভসে দেখেন আমরা কি বলছি, টু ডিফাইন দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর ফর রিক্রুটিং, সিলেক্টিং অ্যান্ড অনবোর্ডিং নিউ এমপ্লয়িজ টু এনশিওর কনসিস্টেন্সি, fairness and compliance with internal policies and applicable labor laws. অবজেক্টিভ, আমার উদ্দেশ্যটা আমি এই জায়গায় ক্লিয়ারলি একদম স্মার্টলি ডিফাইন করে দিচ্ছি। দেখেন কি আমার কাজ কি কি হবে, রিক্রুটিং, সিলেক্টিং অ্যান্ড অনবোর্ডিং নিউ এমপ্লয়িজ। যেহেতু আমার এসওপিটা হচ্ছে রিক্রুটমেন্টের, সেই ক্ষেত্রে আমার এই প্রসেসটা আমি অবজেক্টিভের মধ্যে উল্লেখ করে দিলাম যে আমি কি কারণে এই এসওপিটা করতেছি। টু এনশিওর কনসিস্টেন্সি, ফেয়ারনেস অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ইন্টারনাল পলিসি অ্যান্ড লেবার ল, আমরা যে এই লেবার ল মেনটেন করে এই কাজটা করতেছি এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ। ঠিক আছে, দেখেন এই জায়গায় টিপস আকারে কি দেওয়া আছে, ক্লিয়ার এবং অ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ টু ডিফাইন স্ট্যান্ডার্ড প্রসিডিওর। কোনো অবিশ্বাস্য বা কি বলে কনফিউজিং ওয়ার্ড এখানে উল্লেখ করা যাবে না। প্যাসিভ স্টেটমেন্ট, স্টেটমেন্টে এই যে অবজেক্টিভের স্টেটমেন্টটা দিয়েছি এটার মধ্যে এমন কোনো কনফিউজিং বা বোঝা যায় না এরকম কোনো ওয়ার্ড দেওয়া যাবে না। ক্লিয়ার এবং অ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। আচ্ছা, স্কোপ, স্কোপে আমরা খুব সহজ ভাষায়, আমরা আগে বলেছি খুব সহজ ভাষায় আমরা উল্লেখ করব দিস এসওপি অ্যাপ্লাইজ ফর, আমার অর্গানাইজেশনে কোন কতটুকুর মধ্যে এটা সীমাবদ্ধ ওইটা তো আমরা উল্লেখ করতেছি। সেক্ষেত্রে বলা আছে কি, দিস এসওপি অ্যাপ্লাইজ টু অল ডিপার্টমেন্ট অ্যান্ড কভার্স ফুল টাইম, পার্ট টাইম অ্যান্ড কন্ট্রাকচুয়াল স্টাফ রিক্রুটমেন্ট। এটা কাদের জন্য প্রযোজ্য বা কোন ইসের মধ্যে, এটা ফুল টাইম যারা রিক্রুট করব, পার্ট টাইম রিক্রুট করব বা কন্ট্রাকচুয়ালও যদি আমার থাকে, সব রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা এই প্রসেস ফলো করব। এখন আমার যদি এসওপি আমি কন্ট্রাকচুয়াল না থাকতে পারে, আমার পার্ট টাইম নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে এটা থাকবে না। এখানে কি মিস্টেক অ্যাভয়েড করা যেতে পারে, আননেসেসারি কোনো ওয়ার্ড দেওয়া যাবে না, যেমন আমার কন্ট্রাকচুয়াল নাই, আমি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার নেই না, বা আমার এই প্রসেস বা এই এসওপির আন্ডারে ওইটা আসতেছে না, তখন ওটা আমি দিব না। আমার যদি কন্ট্রাকচুয়াল নেওয়ারও থাকে বা আমি কিন্তু এটা এই প্রসেসে নেব না অন্য প্রসেসে নেব, সে তাহলে ওই প্রসেস অনুযায়ী আলাদা এসওপি করে ওইখানে কন্ট্রাকচুয়াল স্টাফ রিক্রুটমেন্ট আমি দেখাইতে পারি। স্কোপ সবসময় সিম্পল এভরিডে ল্যাঙ্গুয়েজে স্কোপ লিখতে হবে। এরপরে আমাদের অপশন কি ছিল, রেসপন্সিবিলিটি পার্সন বা রেসপন্সিবল পার্সন কারা আছে। আচ্ছা, তার অ্যাক্টিভিটি কি এবং রোল কি হবে। ডিপার্টমেন্টের হেড যারা আছে তারা জব রিকুইজিশন দিবে, এটা যে কোনো ডিপার্টমেন্ট দিতে পারে। দেখেন রোল রেসপন্সিবিলিটির মধ্যে কিন্তু অন্য ডিপার্টমেন্টও চলে আসছে। জব পজিশনিং বা শর্ট লিস্টিং করবে এইচআর ডিপার্টমেন্ট, ইন্টারভিউ অ্যারেঞ্জমেন্ট করবে এইচআর ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্টের হেড। আচ্ছা, ফাইনাল সিলেকশন অফার করবে ম্যানেজার এবং অনবোর্ড বা ইন্ট্রোডাকশন করবে এইচআর অফিসার। এটা আপনার অর্গানাইজেশনের ক্ষেত্রে অর্গানাইজেশন টু অর্গানাইজ ভ্যারি করতে পারে, যেটা আমরা বলেছি যে আপনি আপনার ওই টিমের সাথে কনসাল্ট করে এসওপি করবেন, তখন ওইখান থেকেই তারা কোন প্রসেসে কাজ করতেছে ওইটা জেনে নিলেই কিন্তু আপনি এখানে আপনার মতো করে করতে পারবেন যে এই কাজটা কে করতেছে, এটার জন্য রেসপন্সিবল কে হবে। ঠিক আছে, রেসপন্সিবিলিটি টেবিল আকারে দেখেন, টিপ আকারে কিছু দেওয়া আছে টিপস, যে রেসপন্সিবিলিটি টেবিল আকারে করলে এভাবে থাকলে ইজি হয়, যেন বোঝা যায় যে এই কাজটা এ করতেছে। এটা আপনি অ্যারো দিয়েও করতে পারেন বা টেবিলটাকে ভিজুয়াল করে দিলেও করতে পারেন, কোনো সমস্যা নেই, এভাবে দিলেও বুঝতে ইজি হয়। আচ্ছা,
এরপরের পার্টে কি আছে আমাদের, ফ্লো চার্ট। এই যে যেটা বলছি দেখেন, এই একটা পেজের এতটুকু দেখলেই কিন্তু আমি বুঝতে পারতেছি আমার নিচে এসওপি তে কি কি আছে। ফ্লো চার্টে আমার ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করা যায় যে আমার আসলে এই এসওপি এর প্রসেসটা কি। দেখেন কি বলা আছে, ডিপার্টমেন্টাল রিকোয়েস্ট আসছে, রিকোয়েস্ট থেকে এইচআর অ্যাপ্রুভাল হয়েছে, পোস্টিং হয়েছে, সিভি শর্ট লিস্টিং হয়েছে, ইন্টারভিউ হয়েছে, সিলেকশন হয়েছে, অফার করা হয়েছে, অনবোর্ড হয়েছে বা জয়েনিং হয়েছে। ঠিক আছে, এ দেখেন এতটুকু একটা ফ্লো চার্টের কারণে, এটা কমপ্লিকেট কিছু না, কিন্তু একটা ফ্লো চার্টের কারণে আমার এই এসওপিটা বোঝাটা কতটা ইজি হয়ে গেল। আমি এখন প্রেডিক্ট করতে পারতেছি যে আপকামিং আমার জন্য এসওপি তে ডিটেইলে কি আছে। ঠিক আছে, যেমন এখন আমি পয়েন্ট ফাইভে আসলাম, আমার ডিটেইল প্রসিডিউর। জব রিকোজিশন আমি জাস্ট এখানে শর্ট শর্ট করে লিখে রাখছি, কিন্তু আপনাদের এসওপির ক্ষেত্রে আপনার অর্গানাইজেশনের কনটেক্সট বুঝে আপনার টিমের কনসালটেশন নিয়ে এখানে যতটুকু ডিটেল করা সম্ভব ডিটেল করবেন। রিকোজিশন, ডিপার্টমেন্ট হেড এইচআর এর কাছে রিকোয়েস্টেশন দিবে, এইচআর ভেরিফাইজ বাজেট, গেট অ্যাপ্রুভ ফ্রম ম্যানেজমেন্ট, এইচআর এটা নেবে। জাস্ট আমি জাস্ট দুইটা দুইটা করে দিয়ে রাখছি। এখানে যদি আপনাদের আরো কোনো প্রসেস থাকে যে কিভাবে আসবে রিকোয়েজিশনটা, ওইটা কে অ্যাপ্রুভ করবে, আহ, ওইটাকে কিভাবে বাজেট আইডেন্টিফাই করবে, ভেরিফাই করবে, এই সমস্ত পার্ট গুলো আপনি এখানে ওয়ান বাই ওয়ান আপনার এই পয়েন্টের মধ্যে ইনক্লুড করতে পারবেন। দেখেন এই জায়গাটা টিপ দেওয়া আছে, ক্লিয়ার এন্ড ডিরেক্ট টাস্ক ওনারশিপ। এই যে এইচআর, এইচআর যে আছে সে ভেরিফাই করবে। এখন এইচআর ম্যানেজার হইতে পারে, এটা আপনাদের অর্গানাইজেশনের কন্টেক্সট অনুযায়ী দিবেন যে সে এই কাজটা করবে। ডিপার্টমেন্টের হেডরা রিকোয়েজিশন দিবে। এই যে উল্লেখ করা, স্পেসিফিক করা, ডিপার্টমেন্টের হেড, ডিপার্টমেন্টের হেড, এটা উল্লেখ করা আছে। হ্যাঁ, সো টিপস কি, এই এই লেখার ক্ষেত্রে যে ক্লিয়ার এবং ডিরেক্ট ওনারশিপ থাকতে হবে, কে কোন কাজটা করবে ওইটা খুব ক্লিয়ারলি ডিফাইন থাকতে হবে। এরপরের পার্ট কি আছে আমার ডিটেল প্রসিডিওর মধ্যে, জব পোস্টিং করা। এই যে আমার এখানে আমার ফ্লো চার্টে যেভাবে ছিল ওই অনুযায়ী আমি আমার সবগুলো প্রসেস ডিটেল আকারে লিখে গেলাম। জব পোস্টিং এর ক্ষেত্রে কি, ওয়েবসাইট হইতে পারে, জব পোর্টাল হইতে পারে, এরকম যা যা আছে, ল্যাঙ্গুয়েজ, নন রিক্রুটমেন্ট কিভাবে হবে, এই সবগুলো লেখা আছে। আপনার প্রসেস অনুযায়ী আপনি ওইভাবে লিখে যাবেন। টিপস কি আছে, এইচআর এইচআর অ্যাভয়েড ভয়েস অ্যাক্টিভ ভয়েস ইউজেস, মানে যে সমস্ত ওয়ার্ড অ্যাক্টিভ আছে আপনার অর্গানাইজেশনে ওইগুলো ইউজ করতে হবে। যেমন এইচআর, এইচআর, এইচআরটা সবাই চিনে। এখন আমি যদি লেখা দিলাম যে মানে হিউম্যান রিসোর্স বা অন্য কিছু, ওইটা বুঝতে অনেকেরই সমস্যা হতে পারে। ক্লিয়ারলি, ক্লিয়ার ওয়ার্ড, অ্যাক্টিভ ওয়ার্ড যেগুলো আমার অর্গানাইজেশনে চলে ওই ওয়ার্ড দিয়ে লিখতে হবে। মিস্টেক্স করা যাবে নাকি, প্যাসিভলি লাইক ভ্যাকেন্সি শ্যাল বি পোস্টেড, অনেক খুব স্মার্টলি লিখতে গিয়ে এটাকে মানে আন্ডারস্ট্যান্ডেবলনেসটা হারায় যায়, যতটুকু বোঝার সামর্থ্য ওইটা হারায় যায়। অনেকে এভাবে লেখে যে ভ্যাকেন্সি শ্যাল বি পোস্টেড বাই অমুক রেসপন্সিবল পারসন তমুক। না, যেটা অর্গানাইজেশনের সবার জন্য বুঝতে ইজি হয় যে এইচআর ভ্যাকেন্সি পোস্ট করবে, সহজ ভাষা, এটা তো আমার ইন্টারনাল ডকুমেন্ট, এটারে আমার ওই অ্যাডভার্টাইজমেন্টের মতো এত কমপ্লিকেটেড করার তো কিছু নাই। আমার লেখা থাকলেই হইলো যে এইচআর ভ্যাকেন্সি পোস্ট করবে ওয়েবসাইটের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা পোস্টারের মাধ্যমে, উল্লেখ করে দেওয়া যায়। এখন ওইটারে আমি খুব ফ্যান্সি ওয়ার্ড দিয়ে, কমপ্লিকেটেড ওয়ার্ড দিয়ে, ভ্যাকেন্সি শ্যাল বি পোস্টেড বাই দিস প্রসেস দ্যাট, অত কমপ্লিকেটেড করার এখানে কিছু নাই। ঠিক আছে, এরপরের প্রসেসে আমার এই ফ্লো চার্ট অনুযায়ী কি আসলো, সিভি শর্টিং। সিভি শর্টিং একটা আমি সিভি শর্টিং স্ক্রিনিং দিলাম। এখানেও ঠিক ওইভাবে আমার প্রত্যেকটা প্রসেস লিখলাম। এখানে কি কি মিস্টেক আমরা অ্যাভয়েড করতে পারি, অ্যাজ এ এক্সাম্পল, কপি কন্টেন্ট ফ্রম জেনারিক এসওপিস। এই দেখেন, সিভি স্ক্রিনিং, একটা জেনারিক এসওপি অনলাইন থেকে আমি একটা এসওপির ফরম্যাট ডাউনলোড করলাম বা অন্য আরেকটা অর্গানাইজেশন থেকে আমি নিয়ে এটা কপি পেস্ট করলাম। কিন্তু কপি পেস্ট করার ফলে কি হইলো, আমার কিন্তু সিভি শর্টিং এর প্রসেসটা তাদের টাইম ফলো করতেছি বা আমার ওই ফরম্যাটে যা দেওয়া আছে ওইটাই, তা না। আমার কিন্তু সিস্টেম আলাদা হইতেই পারে। একটা অর্গানাইজেশন যেভাবে সিভি শর্টিং করে আমি ওইভাবে শর্টিং নাও করতে পারি। আমার স্পেসিফিক নিডস থাকতে পারে। আমার নিড অনুযায়ী এমন হইতে পারে যে আমার এডুকেশনাল, একটা জেনারিক ফরম্যাটে বলা আছে এই পোস্টের জন্য এডুকেশনাল মিনিমাম এই হইতে হবে, এক্সপিরিয়েন্স মিনিমাম এই হইতে হবে। এখন আমার ওইটাই রয়ে গেল, কিন্তু আমার অর্গানাইজেশনের ক্ষেত্রে সাপোজ যে আমার এক্সপিরিয়েন্স বেশি জরুরি, আমার এডুকেশনাল
মিনিমাম এতটুকু হইলেই হবে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স দরকার 5 বছর 10 বছর। হ্যাঁ। তো আমার এইখানে সিভি স্ক্রিনিং এ ওইটা উল্লেখ থাকতে হবে যে আমার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা হইতে হবে, কিন্তু আমি অন্য কারোটা কপি করা যাবে না। কপি করলে দেখা যাবে যে আমার যে নিড ওইটা ফুলফিল হচ্ছে না। তারপর আছে কি ইন্টারভিউ সিলেকশন। এই এইচআর রিটেন টেস্ট কি করবে, ইন্টারভিউ প্যানেলে কে কে থাকবে, কি কি কম্পিটেন্সি চেকলিস্ট নিয়ে আলোচনা করা হবে, ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হবে, ফাইনাল সিলেকশন ডকুমেন্টেড থাকতে হবে, সাইন থাকতে হবে। এই সমস্ত যত প্রসেস আছে, মানে যতগুলা এই প্রসেসের ইন্টারভিউ বা সিলেকশন প্রসেসের জন্য যতগুলা স্টেপস আছে, ওইগুলো আমরা এখানে উল্লেখ করে দিব। এরপর অফার লেটার। অফার লেটারের ক্ষেত্রে কে অফার লেটার ইস্যু করবে, কি কি ডকুমেন্টেশন কালেক্ট করবে, এনআইডি কালেক্ট করবে, তার একাডেমিক সার্টিফিকেট কালেক্ট করবে, এসব কিছু এইখানে উল্লেখ থাকতে হবে। অনবোর্ডিং এর ক্ষেত্রে তার জয়নিং ডেট কবে হবে, বা মানে কি অনুযায়ী আমরা ওই ডেটটা সিলেক্ট করব, তাকে কি কি আসার আগে কি কি তার জন্য রেডি রাখতে হবে, আইডি কার্ড, ইমেল, টুলস, তাকে কিভাবে পরিচয় করায় দিব, তার জব রেসপন্সিবিলিটি তাকে কিভাবে বুঝিয়ে দিব, এই সমস্ত জিনিসগুলো এখানে উল্লেখ থাকবে। প্র্যাকটিক্যাল, দেখেন এই যে একটা টিপস দেওয়া আছে, প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক এন্ড রোল স্পেসিফিক স্টেপস লিখতে হবে। মানে কি, আমি যেই স্টেপ গুলো লিখবো এগুলো প্র্যাকটিক্যাল হইতে হবে। আমি জাস্ট থিওরিটিক্যাল যে এটা করলে এটা 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 করতে হয়, কিন্তু এটা আমার অর্গানাইজেশনের সাথে অ্যালাইন করে না, তাহলে কিন্তু এটা আমরা অর্গানাইজেশনাল কনটেক্সটে এসওপি হবে না। রিয়েলিস্টিক হইতে হবে। আপনি নিলেন একজন জুনিয়র এক্সিকিউটিভ, কিন্তু তাকে এসওপি তে দিয়ে রাখছেন যে বড় 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 কাজ করতে হবে, কিন্তু তার তো ওই ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি নাই, তাই না? তো এমন কিছু করা যাবে না। এমন এসওপি লিখতে হবে যেন ওইটা রিয়েলিস্টিক হয়, এবং তার যে রোল আছে, তার যে জব ডেসক্রিপশন আছে, তার ওই রোলের জন্য স্পেসিফিক স্টেপস গুলোই আমি এই স্পেসিফিক প্রসেসের এসওপি তে উল্লেখ করব। তারপর আমাদের কি আছে, গ্লোসারি অফ টার্মস। আমার টার্মস এন্ড ডেফিনেশন, যেটা আমরা সহজ ভাষায় অনেকেই চিনি, এটাকে আমি ডেফিনেশন করে দিচ্ছি, যেহেতু আমরা এসওপি তে কোনো কমপ্লিকেটেড ওয়ার্ড থাকবে না। টার্মস এন্ড ডেফিনেশনস, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আছে, আমার কি কি টার্মস আমি ইউজ করছি এই এসওপি লেখায়। এসওপি, এখন এসওপি তো অনেকেই জুনিয়র যারা আছে নাও জানতে পারে, তাহলে আমি দেখলাম কি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এইচআর বলতে হিউম্যান রিসোর্স। অনবোর্ডিং বলতে কি, দিস প্রসেস ইজ ইন্টিগ্রেটেড অন এমপ্লয়ি ইনটু দা কোম্পানি। নতুন এমপ্লয়িকে কোম্পানিতে নিয়ে আসা, তাকে ইন্টারেক্টিং করা, তাকে আপনার পরিবেশের সাথে খাপ খাওয়ানোকে অনবোর্ডিং আমি বুঝাইছি। এখন এটা আপনাদের অর্গানাইজেশনের জন্য যদি অন্য কোনো ওয়ার্ড ইউজ হয় যেটা সবাই বুঝে, আপনি ওইরকম ইউজ করতে পারেন, অথবা ওটার ডেফিনেশনটা এখানে উল্লেখ করে দিতে পারেন। হ্যাঁ, এইভাবে করে আপনার টার্মস এন্ড ডেফিনেশন গুলো সব আপনার ওয়ান বাই ওয়ান যত আপনার মনে হয় আপনি ওইটাই করতে পারেন। এই জায়গায় যেটা মিস্টেক না করার সেটা হচ্ছে টু মাচ টেকনিক্যাল ওয়ার্ডস। এই সমস্ত ওয়ার্ড যত কম ইউজ করে পারা যায়, যেগুলো ইউজ করব ওগুলোর আমরা ডেফিনেশন এসওপির মধ্যে উল্লেখ করে দিব। ফর্মস এন্ড লেটার্স কি হইতে পারে রিক্রুটমেন্টের জন্য? দেখেন, জব রিকোজিশন ফর্ম, ওইটার জন্য আমি একটা কোডিং করলাম। আপনাদের অর্গানাইজেশনাল ডকুমেন্ট কন্ট্রোলের এসওপি অনুযায়ী আপনারা কোডিং করবেন, লেভেল 3 এর করেন, সমস্যা নেই। ইন্টারভিউ ইভ্যালুয়েশন ফর্ম, অফার লেটার, টেমপ্লেট, এই এসওপির আন্ডারে হচ্ছে আমার এই সমস্ত ফর্মস বা লেটার বা ফর্মস রেজিস্টার্স আছে। এখানে আরো অনেক অ্যাড হইতে পারে, আপনার প্রসেসের উপর ভ্যারি করে, আমি জাস্ট দুইটা তিনটা এক্সাম্পল দিলাম। এরপরে কি আছে, অ্যাটাচমেন্ট, রিক্রুটমেন্ট পলিসি। এই যে আমার রিক্রুটমেন্টের এসওপি, এটাই আমার অ্যাটাচমেন্ট আকারে থাকবে, এবং আমি লেবার ল যে ফলো করে যে আমি এসওপি রিক্রুটমেন্টের এসওপিটা করতেছি, ওইটা আমি এখানে অ্যাটাচমেন্ট আকারে লিখে দিলাম। এবং অ্যামেন্ডমেন্ট অফ ডকুমেন্ট, এই যে আমি এখানে টপে যে জায়গায় আমার ডকুমেন্ট কন্ট্রোল আমি হেডার ফুটারে দিয়েছি, ওইখানে আমার যেমন প্রশ্ন করেছিল কেউ একজন যে আমি কেন রিভিশন নাম্বার বা এগুলো এখানে দিই। এই এই ইজি এর জন্য আমার এখানে তো সব আছেই। আমি এখানে চাইলে আমি যখন নেক্সট টাইম আরো করব, আমি জাস্ট টেবিল করে ভার্সন 1,
ভার্সন 2, ভার্সন 3, এভাবে দিয়ে আমার ডেট আমি এইভাবে দিয়ে দিলাম। আমরা যদি ইন ফিউচারে যখন চেঞ্জ হবে তখনকার আর কি, আমি জাস্ট এখন এক্সাম্পল আকারে দিলাম। এটা ইনিশিয়াল যেটা অন্য কাউকে রেসপন্সিবিলিটি দেয় যে না এই পার্টটাতে, রিক্রুটমেন্টের পার্টটাতে এইচআর হেডই করতে হবে, এটা আপনার তার কাছ থেকে জেনে নিতে হবে যে আমার ডিপার্টমেন্ট হেড বা হেড অফ এইচআর, হ্যাঁ, হেড অফ এইচআর যে ওই ভার্সনটা অ্যাপ্রুভ করবে তারটা আমি দিয়ে দিতে পারি। এখানে আবার ম্যানেজিং ডিরেক্টরও থাকতে পারে, এটা ডিপেন্ড করে টপ ম্যানেজমেন্ট কাকে অথরিটি দিয়েছে ওই অনুযায়ী, ঠিক আছে। তাহলে এখানে কি কি টিপস আছে? ভার্সন কন্ট্রোল ইনক্লুড ফর ট্রেসিবিলিটি, ট্রেসিবিলিটির জন্য এখানে প্রত্যেকটা ভার্সন উল্লেখ করা। মিস্টেক্স টু অ্যাভয়েড, নট ফরগেটিং টু ইনক্লুড রিভিশন অর ট্র্যাকিং ফর আপডেটস, যে আমি মাঝখান দিয়ে একটা মিসিং করে ফেললাম, ওইটা ইনক্লুড না করা, এগুলো এখানে করা যাবে না। আমি আমার অ্যাপ্রুভ কে করেছিল, কোন ভার্সন কত তারিখ থেকে অ্যাপ্রুভ হয়েছিল, এগুলা এখানে চাইলে আপনি আরো অ্যাড করতে পারেন যে ইনিশিয়াল ওইটা ড্রাফট কবে হয়েছিল বা কিছু, কিন্তু ওইটা আমি মনে করি অতটা ম্যান্ডেটরি না, এতটুকু থাকলেই এনাফ। এরপর কি ডিস্ট্রিবিউশন অফ ডকুমেন্ট, এই ডকুমেন্টটা কার কার কাছে কোথায় কোথায় ডিস্ট্রিবিউট হবে, এইচআর ডিপার্টমেন্টে থাকবে, অ্যাডমিন ডিপার্টমেন্টে থাকবে, আর সব ডিপার্টমেন্ট হেডের কাছে থাকবে। যেন, কেন এটা হেডের কাছে থাকবে, অন্য ডিপার্টমেন্টের হেডের কাছে? এই দেখেন আমাদের উপরে ফার্স্টে কি ছিল এখানে, জব রিকোজিশন, রিকোজিশন কি ডিপার্টমেন্ট হেডরা দিবে, তাহলে এখানে যখন আমার প্রসেসটা লেখা থাকবে যে তারা কিভাবে রিকোজিশন দিবে, ওইটার জন্য অন্য ডিপার্টমেন্টের অল ডিপার্টমেন্ট হেডের কাছেও এই এসওপিটা থাকতে হবে। তো আপনার ওই প্রসেসের নিড অনুযায়ী এই ডকুমেন্ট কার কাছে কার কার কাছে ডিস্ট্রিবিউট হবে ওইটা এখানে উল্লেখ করতে পারেন। আপনারা চাইলে টেবিল আকারে করেও যে এই ডিপার্টমেন্টের কাছে এই কারণে থাকবে ওইটা উল্লেখ করে দিলে কোনো বাধা নেই। এরপর হচ্ছে অথরাইজেশন, অথরাইজেশনে কি কি থাকে? প্রিপেয়ার্ড বাই, কে প্রিপেয়ার করেছে, এইচআর ম্যানেজার এত তারিখে সে এটা সিগনেচার দিল। তারপর হচ্ছে রিভিউড বাই, কে রিভিউ করছে, সে ডিপার্টমেন্ট হেড, সে কত তারিখে রিভিউ করছে সে সিগনেচার দিবে। এবং অ্যাপ্রুভ বাই ম্যানেজিং ডিরেক্টর, অথরাইজ সবার সিগনেচার থাকাটা জরুরি, না হলে বোঝা যাবে না যে এই ডকুমেন্টটা আসলেই অ্যাপ্লিকেবল কি না। এতটুকু কি সবাই বুঝতে পারছেন কিনা? মানে আমার যে প্রেজেন্টেশন ফার্স্ট থেকে ছিল ওইটার সাথে এটা প্রপারলি অ্যালাইন আছে কিনা, বা আরো কোনো প্রশ্ন বা বোঝার কিছু আছে কিনা? জি, অ্যালাইন আছে, প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। প্রশ্ন নাই। আর যদি কারো কোনো, আমাদের হাতে আরো 15 মিনিট সময় আছে, যদি কারো কোনো কোয়ারিজ থাকে করতে পারেন। যদি প্রেজেন্টেশন নিয়ে বা অন্য এমএসসিটি নিয়ে, আমাদের প্রসেস নিয়ে, আমাদের এই কাজ নিয়ে, আজকে ট্রেনিং নিয়ে যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে করতে পারেন। তুষার ভাইকে থ্যাংক ইউ দিতে চাই, আপনার প্রেজেন্টেশনের কন্টেন্ট এবং আপনার স্পিচ সবকিছুই অনেক সুন্দর ছিল। কোশ্চেন ঠিক জানার বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রায় জি, সময় একটা জিনিস খটকা লাগে যে এসওপি এবং পলিসি, এই দুটা জিনিস নিয়ে আমাদের খটকা লাগে। যদিও মনির ভাই শুরুতে একটা সামারি দিয়েছিল, আমি আবার একটু শুনতে যাচ্ছি যে আসলে এই দুটা কিভাবে ডিফাইন করব আমরা, যে কোনটা এসওপি কোনটা পলিসি। একেবারে সহজ বাংলা ভাষায় একটা উত্তর দিই। হ্যাঁ শিওর, এটাই চাচ্ছি। একটা হচ্ছে কি করব, আরেকটা হচ্ছে কিভাবে করব। হ্যাঁ, কি করব সেটা পলিসি, কিভাবে করব এটা এসওপি, এটা এটা জানা আছে, বাট হোয়াট ইজ দ্য ফরম্যাট, আচ্ছা, মানে এখন এতক্ষণ যেটা দেখলাম আচ্ছা, এটা এসওপি, সেটা ক্লিয়ার। এটা হচ্ছে তাহলে এসওপি ফরম্যাট, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পলিসির এসওপি। ফরম্যাটটা তো অলমোস্ট সিমিলার, তো এখানে ডিস্টিংগুইশটা কোথায় হয় যদি একটু ক্লিয়ার করতে। আচ্ছা, দেখেন এসওপির ফরম্যাটে আমাদের কি কি আছে। পলিসির মধ্যে কিন্তু এত ডিটেল থাকে না, হ্যাঁ। পলিসির মধ্যে কি নিয়ম নীতিমালাগুলো বলা, কিন্তু কিভাবে কিভাবে করব দেখেন এসওপির মধ্যে সব ডিটেইল আছে। আপনার স্কোপ, অবজেক্টিভ, রেসপন্সিবিলিটি, পলিসির মধ্যে কি রেসপন্সিবিলিটি থাকে, প্রসেস ফ্লোচার্ট থাকে। পলিসি তো জাস্ট স্টেপ বাই স্টেপ জাস্ট পয়েন্ট আকারে দেওয়া, কি কি করা যাবে কি কি করা যাবে না। আর এসওপি হচ্ছে কি করা যাবে ওইটা আপনি কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, ওইটা ডিটেল আকারে লেখা। পলিসিতে কি জাস্ট আপনি টাইটেল দিলেন,
ডকুমেন্ট কন্ট্রোল দিলেন, টাইটেল দিলেন, আমার এই পলিসি, এই এই ইসের পলিসি হচ্ছে এই ডিপার্টমেন্টের পলিসি, বা এনভায়রনমেন্টাল এর জন্য এই পলিসি, প্রোডাকশনের জন্য এই পলিসি, এইভাবে। এরা আসলে ডিপার্টমেন্টালও না, ওইটা তো পলিসি, কি বলবো, ওইটা নিয়ে ই করতে গেলে পুরো আরেকটা ট্রেনিং অ্যারেঞ্জ করতে হবে। ওইটা আমি রিকোয়েস্ট করবো আমাদের ফরিদুদ্দিন আছে, যে সোশ্যাল কমপ্লায়েন্স নিয়ে আমরা কিছুদিন আগে একটা ফ্রি ট্রেনিং করাইছি। জাস্ট বিষয় হচ্ছে যে আপনার যেটা প্রশ্নের উত্তর, এটা হচ্ছে এসওপি আপনার ডিটেইল থাকতে হবে। কারণ কি, এটা আপনার ডিরেক্ট ইনস্ট্রাকশন, স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস, তাই না? আপনি কিভাবে করবেন কাজটা। কিন্তু ইয়েস, জাহিদ ভাই। স্যার, সহজ কথা যদি বলি, পলিসি হচ্ছে কাজের নির্দেশনা, আর এসওপি হচ্ছে নির্দেশ, কাজের পদ্ধতি। হ্যাঁ, বা কি করতে হবে কি করতে হবে না, এগুলা ডিরেকশন। আর কিভাবে করবে এটা, মানে কি করবে আর কিভাবে করবে, এক কথায়। তাহলে যদি পলিসির বলি মধ্যে, যে কি কি করবে সেটা ডিফাইন যদি নাও থাকে এবং কিভাবে করবে সেটা যদি ডিফাইন থাকে, দ্যাটস এনাফ। পলিসি হ্যাঁ হ্যাঁ, পলিসিতে থাকতেই হবে। মানে একটা এসওপি দাঁড় করাইতে গেলে তার ব্যাক এন্ডে যে পলিসি হ্যাঁ, থাকতেই হবে এটা তো নেসেসারি না, তাই না? আহ, আপনার সব সব ইসের জন্য তো আসলে পলিসি নাই, কিন্তু এসওপি তো আপনি ছোট ছোট একটা স্টেপের জন্য করতে পারেন, তাই না? যে আমি সাপোজ আমি জাস্ট আপনি, জাস্ট একটু ক্লিয়ার করি। আপনার এইটাতে ড্রাফটের মধ্যেই মানে জাস্ট এক্সাম্পল, আপনার ড্রাফটের মধ্যে একটা ছিল যে অ্যাটাচমেন্টের ওখানে রিক্রুটমেন্ট পলিসি। এটা হচ্ছে রিক্রুটমেন্ট হ্যাঁ অ্যান্ড অনবোর্ডিং এসওপি, এর সাথে অ্যাটাচমেন্ট ছিল হ্যাঁ রিক্রুটমেন্ট পলিসি। তার মানে এটার সাথে ওটার কানেকশন আছে সামহাউ। হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ, যদি রিক্রুটমেন্ট পলিসি নাই অর্গানাইজেশনের, দেন এসওপিটা তো ওকে, মানে আপনি যদি এসব করতে পারবেন। আপনার আপনার যদি ওই পলিসি না থাকে, কিন্তু আপনি তো আহ একটা প্রসেসে রিক্রুট করতেছেন, তাই না? একটা সিস্টেম মেনটেন করে তো রিক্রুট করতেছেন, ওইটার জন্য তো আপনার এসওপি ক্রিয়েট করতে হবে। না হলে আপনি সিস্টেমটা মেনটেন করবেন কিভাবে, ডিপার্টমেন্টের সবাই ওই সিস্টেমটা ফলো কিভাবে করবে, তাই না? কিন্তু সেই ক্ষেত্রে রাইট, কিন্তু আমার ওটাই রেফারেন্স, জানতে চাচ্ছি যে ব্যাক এন্ডে যে পলিসি থাকতেই হবে নট নেসেসারি, বাট এসওপিটা থাকলে ওকে। আচ্ছা, এসওপিটা আপনার, লাস্ট 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 একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে কোনো কোনো অর্গানাইজেশনে দেখা যায় সেটা আহ, ধরেন এই যে আপনার ড্রাফট পলিসি, এটা নিয়ে বলি। এই ড্রাফট টাইটেলটা হচ্ছে রিক্রুটমেন্ট অ্যান্ড অনবোর্ডিং পলিসি, টাইটেলটা এটা। বাট যখন ডকুমেন্ট নাম্বার চলে আসতেছে, ডকুমেন্ট নাম্বারে গিয়ে বলতেছে SOP/HR/010204 ABC এটসেট্রা আচ্ছা এটসেট্রা। আচ্ছা, এটা 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 আমি বারবার আগেই বলছি যে এটা আসলে, আমি জাস্ট এক্সাম্পল আকারে শর্ট করে দিয়ে রাখছি, হ্যাঁ। এটা আপনি যখন, আপনার ফার্স্ট কিনতে হবে কন্ট্রোল ডকুমেন্টের একটা এসওপি করা, সবার সাথে অ্যালাইন করে, হ্যাঁ। তখন আপনারা ডিফাইন করবেন যে আসলে আপনার ডকুমেন্টের লেভেল অনুযায়ী আপনি কিভাবে কোডিং করবেন, আপনার ওই কোডিং গুলোর টার্মস এন্ড ডেফিনেশনস কি কি হবে। এটার জন্য স্পেসিফিক কোনো বাইন্ডিংস নাই। আপনি চাইলে এটা কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট উল্লেখ করতে পারেন, চাইলে আপনার ওই প্রসেসটা অর্গানাইজেশন, মেইন কথা হচ্ছে অর্গানাইজেশনের সাথে কন্টেক্সচুয়াল হইতে হবে, অর্গানাইজেশনের কন্টেক্সের সাথে এটা তুষার, ম্যাচ। স্যার, সবাই শুনতে পাচ্ছে না? আমি একটু এই প্রশ্নগুলো শুনতেছিলাম, এত সময় ভালো লাগছিল ইন্টারেকশনটা। প্রথম যে প্রশ্নটা ছিল, যে আসলে পলিসি এবং এসওপির পার্টটা, সবার উদ্দেশ্যে বলি। জাহিদ ভাইও একটা সংক্ষেপ অ্যান্সার দিচ্ছে, ভালো লাগছে। বাট পলিসিটা হচ্ছে বেসড অন টপ ম্যানেজমেন্টের ইন্টেনশন আর ডিরেকশন। ইন্টেনশনটা হচ্ছে আসলে, আমরা রিক্রুটমেন্ট নিয়ে কথা বলছি, টপ ম্যানেজমেন্ট বলছে যে আমরা যে লোকজনগুলো নেই, এই লোকজনগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট নিয়ম নীতি মানা দরকার। লাইক তিনি বললেন যে আমরা এখানে স্বজন প্রীতি করব না, আমাদের ইন্টারনাল সোর্স থেকে নিব না, সবসময় আমরা সবসময় আমরা জব অ্যাড এর মাধ্যমে লোক নিব। এই যে হচ্ছে, তিনি একটা পলিসি দিলেন যে আসলে রিক্রুটমেন্টের পার্টটাতে আমাদেরকে এইভাবে কাজ করতে হবে, দিস ইজ পলিসি। এখন এই পলিসি কেন হলো? টপ ম্যানেজমেন্টের ইন্টেনশন ছিল রিক্রুটমেন্টে কিভাবে কাজ করবে সেটা ডিরেকশনটা দিচ্ছে। সো ইন্টেনশন প্লাস ডিরেকশন ইকুয়াল টু হচ্ছে পলিসি। আর এসওপি হচ্ছে যেটা স্যার যে বলছে আমরা
ফেভারিটিজম নেপোটিজম করব না, ইন্টারনাল সোর্স থেকে নেব না, আমরা বাইরে থেকে সবসময় জব পোস্টের মাধ্যমে বা বিডি জবস বা আদার সোর্সিং পার্টটাতে নিব। এখন ওই যে আমরা নিব না নিলে কি হবে, এই বিষয়গুলোর ডিটেলস পার্টটা হচ্ছে এসওপি তে থাকবে। এটা হচ্ছে এসওপি আর পলিসির অ্যান্সার। সেকেন্ড পার্টটা ছিল যে আসলে এসওপি করতে গেলেই কি ব্যাক হ্যান্ডে আমাদের পলিসি থাকতে হবে কিনা, এটা ম্যান্ডেটরি না। তবে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয় এই সেন্সে যে আসলে পলিসি যখন আসে কোন একটা পার্টটাতে কাজ করার জন্য, আর ওই কাজ করার ক্ষেত্রে নির্দেশনাটার ডিটেলস পার্টটা স্টেপ বাই স্টেপ টপ ম্যানেজমেন্টের পক্ষ থেকেই ডিরেকশনটা আসবে, সেটার অ্যাপ্রুভালটাও হবে। সো অটোমেটেড এখানে একটা পলিসি কাজ করে, কিন্তু পলিসি লিখিত আকারে থাকতে হবে এটা কোথাও লেখা নাই, বা কোনো জায়গাতে এটার কোনো গাইডলাইনও দেওয়া নাই। শুধু এসওপি থাকলেই এনা। আর একটা পার্ট এখানে ছিল যেটা বলছিল যে ভাই, যে লাইক আজ আমরা এইচআর কে এখানে মাঝখানে একটা মেনশন করছি বা দেখাইছি, এই যে ডকুমেন্ট কন্ট্রোলের পার্টটাতে বা রেফারেন্স নাম্বারের ক্ষেত্রে। আসলে এই জিনিসটা হচ্ছে আমরা যেটা দেখাইছি, যদি আমি এখানে বলি এমএসসিটি স্ল্যাশ এইচআর স্ল্যাশ নাম্বার দিয়ে আমরা কন্ট্রোল দেখালাম, বাট এসওপিটা কি ছিল যে হয়তো রিক্রুটমেন্ট বা ট্রেনিং ডেভেলপমেন্ট একটা টাইটেল আমরা দিয়েছিলাম। সো টাইটেল ছিল এইচআর ডিপার্টমেন্টের এসওপি, এই জন্য আমরা এইচআর বলেছি। এখন ওই জায়গার টাইটেলটার ক্ষেত্রে যদি আমরা বলতাম যে এসওপি ফর দা কিউএ ডিপার্টমেন্ট, এসওপি ফর দা ল্যাব, এসওপি ফর দা প্রোডাকশন বা আদার্স ডিপার্টমেন্ট, তখন আমরা ওই এমএসসিটি এইচআরটাকে, এমএসসিটি প্রতিষ্ঠান ওটা থাকবেই, এইচআর এর জায়গাটাতে আমরা কিউএ লিখতাম, কিউসি লিখতাম, বা প্রোডাকশনের সংক্ষিপ্ত রূপ যে পিআরডি সাধারণত ব্যবহার হয়। মার্কেটিং এর ক্ষেত্রে MKTG অনেক জায়গাতে লেখে, সেলস হতে পারে। So, ওই তখন ওইটা অর্থাৎ যেই ডিপার্টমেন্টের এসওপি যে টাইটেল দেওয়া থাকবে, সেই টাইটেলের সংক্ষিপ্ত রূপটা এখানে আমরা নিয়ে আসি বা নিয়ে আসতে হয়। এখন এই সংক্ষিপ্ত রূপটা আসলো কোত্থেকে? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেন্স। এটার কোনো ম্যান্ডেটরি পার্ট নাই। ম্যান্ডেটরি পার্ট হচ্ছে যে এটা রেফারেন্স নাম্বার দিতে হবে। এখন আপনি যেভাবে দেন, কালার কোড দিয়েও দিতে পারেন, নাম্বারও দিতে পারেন। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আসলে টাইটেলের সাথে মিলাইলে ডকুমেন্টটা যে কোনো জায়গাতেই থাক না কেন, তখন সংক্ষিপ্ত ভাবে দেখলেই বোঝা যায় যে এই মেনশনের কারণে এটা অমুক ডিপার্টমেন্টের ডকুমেন্ট। শরীফুল ভাই, আপনি ক্লিয়ার? হ্যাঁ, স্যার আপনি আসসালামু যেটা আলাইকুম। বলেছেন আমি ক্লিয়ার। আপনার তিনটা উত্তরই খুব ভালো লাগছে। আমার শেষ প্রশ্নটা একটু অন্যরকম ছিল, আমি যদি আবার করতাম। শেষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ করেন প্রশ্ন প্লিজ। শেষ প্রশ্নটা যেটা ছিল, ধরেন আহ, এই যে এখন যে পেজটা ডিসপ্লেতে আছে, এটা তো টাইটেলে যেটা আছে এসওপি ফর এমপ্লয়ি রিক্রুটমেন্ট। ওকে, এখন টাইটেলে ধরেন এটা নাই, টাইটেলে আছে হচ্ছে রিক্রুটমেন্ট পলিসি, এসওপি ওয়ার্ডটা জি। কিন্তু নাই, টাইটেলে আছে রিক্রুটমেন্ট পলিসি। তারপরে যখন টাইটেল নাম্বার, এখানে তো এসওপি কোড ইউজ করছে, ধরেন টাইটেল টাইটেল রিক্রুটমেন্ট পলিসি, পলিসি নাম্বার, কোলনের পরে আসলো এসওপি স্ল্যাশ, সেটা মার্কেটিং হোক, এইচআর হোক, কিউএ হোক, যে কোনো একটা। তো এই যে এসওপি আর পলিসির সংমিশ্রণে যে হেডারটা হলো, এটা কি রং? আমরা কি রং বলবো নাকি এটা ঠিক আছে? এটা এইখানে ছিল রং আমার আছে, কোশ্চেন। এইখানে রং আছে। কারণ হচ্ছে যে আমরা তো আলোচনা করছি এসওপি, পুরো ফরম্যাটটাই আমরা দেখাচ্ছি এসওপি নিয়ে। সো বাটের হেডলাইনে যায় আমাদের দেখাচ্ছে যে এটা পলিসি। সো এটা একটা উদাহরণ, বাট তারপরেও এটা যেহেতু আমাদের লার্নিং সেশন ছিল, এই জায়গাটাতে পলিসি শব্দটা বাদ দিয়ে এখানে এসওপি হবে, কারণ আমরা দেখাচ্ছি তো এসওপি, পলিসি তো দেখাচ্ছি না। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আনিস বলছিলাম স্যার, ভালো আছেন স্যার? এই যে আসিফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। স্যার একটু ইয়ে ছিল যে ওই আমাদের হ্যাঁ কোম্পানিতে অনেক সময় অডিট করতে আসলে আগে আমাদের থেকে পলিসি চাই, দেন প্রসিডিওরটা চাই। সেক্ষেত্রে কি হবে হ্যাঁ। স্যার? মানে কোন অডিটর দেখে যে পলিসি নাই কেন, ওনারা ইয়ে করে দেন আমাদের প্রসিডিওর আছে যে এসওপি আছে, ওদের আমাদের পলিসিটা আমাদের লাগবে। তখন ওনারা আমাদের সময় আচ্ছা দেয়, দেন আমরা অনেক সময় তখন কি করি, পলিসি তৈরি করে দেওয়ার পর দেন পলিসি এবং এসওপি একসাথে দেওয়া হয়। সেক্ষেত্রে স্যার একটু আচ্ছা, বলবেন স্যার। এইখানে আনসার হচ্ছে, যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, আইএসও কে বেস করে যেই স্ট্যান্ডার্ড গুলো আছে, এই স্ট্যান্ডার্ডের ভিতরে দেখবেন, যদি আমরা 9001 কোয়ালিটি ম্যানেজমেন্ট, 40,001 এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, 45,001 ওসাস ম্যানেজমেন্ট, তো এই জায়গাতে ক্লজ, ম্যাক্সিমাম ক্লজেই
ক্লাস 5 এর ভিতরে দেওয়া আছে কোয়ালিটি পলিসি, এনভায়রনমেন্টাল পলিসি, হেলথ এন্ড সেফটি পলিসি, এই কথাগুলো। তখন যে কোনো অডিটর এখানে অডিট করতে গেলে আপনার কাছে ওই পলিসিটা চাইবে যে কোয়ালিটি পলিসি দেন, কারণ স্ট্যান্ডার্ডের ভাষায় রিকোয়ারমেন্ট হচ্ছে পলিসি, কোয়ালিটি পলিসি। এখন বাকি ডিপার্টমেন্টাল ফাংশনটাতে যখন যাবে তখন উনি আর পলিসি চাইতে পারবে না। পারবে না এই সেন্সে, আপনি আপনার অর্গানাইজেশনের ক্লজ স্ট্যান্ডার্ডের ক্লজ 7.5 যে দেখবেন ডকুমেন্টেড ইনফরমেশন বলা আছে, ওই ডকুমেন্টেড ইনফরমেশনের ক্ষেত্রে যে দেখবেন ক্রিয়েটিং, আপডেটিং এন্ড কন্ট্রোলের পার্টটাতে বলা আছে। সো ওই জায়গাটাতে আপনাকে দেখতে হবে যে আসলে এখানে পলিসি নামে আমরা কিছু আমাদের ডকুমেন্টে রাখিনি, আমরা রেখেছি এসওপি নামে। তার মানে আপনার বেজ হচ্ছে যে আমাদের এখানে পলিসি লাগবে না, কারণ আমরা সব এসওপি দিয়ে কাজ করবো। তবে ওই ক্লাস 5.2 তে বলা আছে যে কোয়ালিটি পলিসি, শুধু ওই একটা পলিসি লাগবে। সো যদি কোনো অডিটর চাই আপনার কাছে, তাহলে আপনাকে ওই স্ট্যান্ডার্ডের রেফারেন্স দিয়ে বলতে হবে যে আমাদের এইটার কারণে শুধু এই একটা পলিসি, বাকি সব এসওপি। তখন উনি এনাফ টু এনাফ বলে চলে যাবে, কারণ আপনি রেফারেন্স দিয়ে কথা। আদার্স যদি কোনো সিওসি বা কোনো জায়গাতে থাকে, সেই জায়গাটাতে ওই একটা পলিসি চাওয়ার অথরিটি আছে যে আপনি এই স্ট্যান্ডার্ডটা কিভাবে মেনটেন করতে চাচ্ছেন, এই টপ ম্যানেজমেন্টের কমিটমেন্টের জায়গাটাতে এসে পলিসিটা চায়। আদারওয়াইজ ডিপার্টমেন্টাল ফাংশনের ক্ষেত্রে আপনাকে পলিসি চাইতে পারবে না, ওনাকে এসওপি চাইতে হবে।